আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে যাবি ইউনিট সাজেশন ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে সমৃদ্ধ। তো দুইটা ক্লাস যদি এখনো করে না থাকো তাহলে অবশ্যই করে ফেলো। লিংক আমাদের প্লেলিস্টের লিংকটা কিন্তু দিয়ে রাখছি কমেন্ট বক্সে, সেখান থেকে দেখে নিও। ওখানে অলরেডি আইসিটি ক্লাসও কিন্তু দেওয়া আছে। তো এগুলো কিন্তু তোমাদের শেষ মুহূর্তে অনেক বেশি হেল্প করবে। কিছু না হলেও তুমি যদি আমি বলি যে তুমি কমন পেলে না, আমি ধরলাম তুমি কমন পেলে না, বাট তোমার যে প্র্যাকটিসটা হচ্ছে, কনসেপ্টে যে আলোচনা হচ্ছে, এটা দিয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে কিছু এমসিকিউ দাগে আসতে পারবা। তো ওভারঅল কিন্তু লস নাই, ক্লাস এগুলো করলে কোনো লস নাই। তুমি স্পিড বাড়ায় একটু দেখে নাও কষ্ট করে, তো এটা তুমি আলটিমেটলি লাভ পাবা। আর এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা, তো ওটারও লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এটা পিডিএফটা আমরা ক্লাস শেষে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা চলো আমরা দেখি। প্রথমে আমরা দেখবো ভৌত জগত পরিমাপ এই চ্যাপ্টার নিয়ে। তো এখান থেকে তোমার আসবে হচ্ছে মাত্রা। তো মাত্রা যেগুলো আছে না, এগুলো একটু বই থেকে রিভিশন দিয়ে নিও, ঠিক আছে? মাত্রা এখান থেকে এই অধ্যায় থেকে মাত্রাটাই বেশি। তার মধ্যে টর্কের মাত্রাটা কিন্তু গুরুত্বপূর্ণ। টর্কের মাত্রা কি বলতো? ml স্কয়ার 3/2, তাই না? তো এটা আমরা সবাই জানি টর্কের মাত্রা কি ml স্কয়ার 3/2, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে মাত্রা রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বেশি আসবে। তো মাত্রাগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, মাত্রাহীন রাশি কোনটা? মাত্রাহীন রাশি, তো এই যে কোণের কিন্তু মাত্রা নেই, কোণের কিন্তু মাত্রা নেই, কিন্তু একক আছে। বিকৃতি কিন্তু মাত্রা নাই, বিকৃতি মাত্রা আছে। দেখো এল ড্যাশ বাই এল, দুইটা একই জিনিস না? এম বাই এম, তাহলে এটা কি মাত্রা আছে? মাত্রা নাই। ঘন কোণেরও মাত্রা নেই, কিন্তু এর একক আছে। এর একক কিন্তু স্টেরেডিয়ান, এর একক স্টেরেডিয়ান, ঠিক আছে? এককটা স্টেরেডিয়ান, কিন্তু মাত্রা কিন্তু নাই। তার মানে তিনটারই কিন্তু মাত্রা নাই। তাহলে অপশন কি হবে? ডি নাম্বার হচ্ছে সবগুলো কোনোটারই মাত্রা নাই, ঠিক আছে? ইম্পর্টেন্ট। এবার আসো, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 2.5 প্লাস মাইনাস √2। এই যে প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার ত্রুটি। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ত্রুটি। এটা হচ্ছে কতটুকু ত্রুটি হয়? 0.2 কম হবে অথবা 0.2 বেশি হতে পারে। এটা কার ত্রুটি দেওয়া আছে? ব্যাসার্ধের ত্রুটি দেওয়া আছে। আর তোমাকে বের করতে বলছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। দেখো দেওয়া আছে কি ব্যাসার্ধের ত্রুটি, আর বের করতে বলছে কি আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি, তাই না? তাহলে আয়তন, এই গোলকের আয়তনটা তোমাকে জানতে হবে। গোলকের আয়তনের সূত্র কি বলতো? আয়তন, এই যে আয়তন ভি, এটা সমান আমরা জানি 4/3 পাই আর কিউ। তাহলে আর এর সাথে কি সম্পর্ক বলতো? কিউবিক সম্পর্ক না? আর এর সাথে কি সম্পর্ক? কিউবিক সম্পর্ক। তাহলে তোমার যে এই যে ত্রুটিটা হবে ডেল ভি বাই ভি, হ্যাঁ, এটা যে 100%, এটার যে শতকরা ত্রুটি, এটা কি হয়ে যাবে জানো? এই যে সূচক না, যেই চলকের ত্রুটি দেওয়া আছে, যেই চলকের ত্রুটি দেওয়া আছে ওইটার সাথে আয়তনের সম্পর্ক কি? দেখো কিউবিক না? তাহলে এই যে সূচকটা চলে আসবে সামনে, সূচকটা চলে আসবে সামনে, গুণ এই যে যার ত্রুটি দেওয়া আছে ওইটা শতকরা ত্রুটি। তাহলে এটা শতকরা ত্রুটি কি হবে? ডেল আর ডিভাইড বাই আর ইনটু 100%, ঠিক আছে? তো এটাই হবে তোমার হচ্ছে আয়তনের শতকরা ত্রুটির মান। তাহলে আবার বুঝো, তা আমাকে যদি বলতো ক্ষেত্রফল, মনে করো একটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে কি পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সাথে আর এর সম্পর্ক কি? স্কয়ার না? এই যে সূচক কত? আর স্কয়ার, তাহলে এই সূচকটা সামনে চলে আসবে ইনটু ডেল আর ডিভাইড বাই আর। অর্থাৎ তোমাকে যেটা বের করতে বলবে এবং যার ত্রুটি দেওয়া আছে ওটার মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ পাওয়ার কত, যেটা পাওয়ার ওটা সামনে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখো আমাদের মানগুলো বসাই দিয়ে দেখো 3 ইন্টু ডেল আর এর মানটা কত? 0.2। তাহলে এই যে 0.2 ডিভাইড বাই দেখো 2.5 ইন্টু দেখো 100। তাহলে এখন যদি এখানে 25 হইতো তাহলে 100 কে কাটতে কি 4 লাগতো না? তাহলে এখানে দশমিক আছে, তার মানে কি আর 10 গুণ বেশি লাগবে। তাহলে 4 দশে কত? 40 লাগবে এখানে, ঠিক আছে? এবার 40 দশমিক, এই দশমিকের জন্য শূন্য কাটা, তাহলে 4 দুগুণে কত? 8, 8 এর সাথে 3 গুণ করলে কত হয়? 24। তাহলে যে 24% এটা হচ্ছে আমাদের আয়তনের শতকরা ত্রুটি। তো আয়তনের শতকরা ত্রুটি এই টাইপের প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো তোমাকে ডাইরেক্ট দিবে না, ব্যাসার্ধের ত্রুটি বের করতে বলবে না, বলবে কি অন্য একটা দিবে যার সাথে সূচকীয় সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তাহলে এটা आंसर কত? 24%, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে আসো আমাদের ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভেক্টরের যে এই প্রশ্নটা আমাদের কিন্তু গত বছর আসছে 23-24 প্রশ্নের কনসেপ্টটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে তোমাকে দেওয়া আছে ix প্লাস zx, ix প্লাস jz, ঠিক আছে? jz দেওয়া আছে এখানে। ভেক্টরটি একটি তলের সমান্তরাল। আচ্ছা বুঝো, প্রশ্নটা কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে একটা একক ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা একটা তলের সমান্তরাল, ঠিক আছে? এই ভেক্টরটা একটা তলের সমান্তরাল এবং a = 2i + 5j - 2k, এই ভেক্টরটা তলটিতে লম্ব। তাহলে এই যে ভেক্টরটা, এটা যেই তলের সমান্তরাল, এই ভেক্টরটা কি এই তলের ঠিক লম্ব। তার মানে কি এইটার এটা লম্ব হচ্ছে না? বুঝছো? তাহলে আমি যেখানে আসি, আমার মাথার উপর একটা লম্ব, আরেকটা মাথার লম্ব, তাহলে ওইটার আমি কি পরস্পর লম্ব না? এটাই। তাহলে এই ভেক্টরটা যেই তলের সমান্তরাল মানে ওই তলে সে আছে, ঠিক আছে? তাহলে এটা কোন তলে আছে বলতো? এটা তোমার আছে হচ্ছে xz তলে। এটা কি আছে? xz তলে আছে, ঠিক আছে? xz তলে আছে এবং আমাদের a ভেক্টরটা এর উপরে লম্ব। এর উপরে কি বলতো? এর উপর লম্ব। এর উপরে কি? এর উপর লম্ব। তাহলে এর উপর যদি লম্ব হয় তার মানে আলটিমেটলি আমি বলতে পারি ix প্লাস আমাদের যে ক্যাপ z, এই যে দুইটা ভেক্টর এবং a ভেক্টর, এরা কি হবে? পরস্পর লম্ব, পরস্পর
কি বলতো পরস্পর কি হবে লম্ব হবে ঠিক আছে তাহলে বলছে একক ভেক্টর কোনটি তাহলে এর ভেক্টরটি তলটিতে লম্ব হলে একক ভেক্টর কোনটি বলতে বলছে একক ভেক্টর কোনটি আসলে আলটিমেটলি এই যে এখানে যে ভেক্টরটা আছে না এইটার মান বের করতে বলছে ঠিক আছে এটার মান কত x এবং z এর মান বসাই দিয়ে যে ভেক্টরটা পাবা ওইটাই আলটিমেটলি একক ভেক্টর তোমাকে বের করতে বলছে ঠিক আছে অর্থাৎ এই যে ভেক্টরটা এটার x এবং z এর ভ্যালুটা বের করতে হবে বের করে যে মান পাবা ওইটা আলটিমেটলি আমাদের কাঙ্ক্ষিত একক ভেক্টর বুঝতে পারছো তাহলে এখানে তোমাকে দুইটা ক্লু দেওয়া আছে যে আমাদের ix + zx এবং a ভেক্টর এটা কি পরস্পর লম্ব তাহলে এই লম্ব এখান থেকে কন্ডিশন আমরা পাবো কি বলতো যেখান থেকে একটা আমি জিনিস লিখতে পারি না যে i cap x প্লাস দেখো j cap z ইনটু a ভেক্টর মানে কি 2i প্লাস হচ্ছে 5j মাইনাস হচ্ছে 2k পরস্পর লম্ব হলে কি পরস্পর লম্ব হলে কি ডট গুণ 0 হবে না 0 হবে তাহলে এখান থেকে দেখো আমি দেখতে পাচ্ছি দেখো আমাদের x এবং i এর সহগ গুণ হবে j এর সহগ গুণ হবে তাই না তাহলে দেখো এখানে কি হচ্ছে আমরা 2 কে 2 তাহলে 2x ঠিক আছে তারপর দেখো j আর এই যে z এর সহগ কত j এর সহগ কত এখানে তোমার হচ্ছে দেখো প্রশ্নটা একটু আমাদের হয়তো ভুল হয়ে গেছে এখানে তোমার হয়ে যাবে হচ্ছে এই যে প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক আছে এখানে প্রশ্নটা তোমার এমন হবে ওয়েট আমি প্রশ্নটা ঠিক করে দিই এই প্রশ্নটা ভুল ছিল বুঝছো এই প্রশ্নটা পরীক্ষাতেই ভুল ছিল এটা সঠিক প্রশ্ন হবে হচ্ছে ix প্লাস j ix প্লাস kz ঠিক আছে এইটা হবে তোমার সঠিক ভেক্টর বুঝতে পারছো এটা হবে সঠিক ভেক্টর তো আমাদের ভেক্টরটা কিন্তু ভুল ছিল আচ্ছা যাই হোক তাহলে এখানে আমরা ভ্যালুটা বসাই দেই তাহলে তোমার এই যে এখানে একটু আমাদের ক্যালকুলেশন ঠিক হবে kz হবে এখানে হবে কি k ক্যাপ z তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে বলতো -2z এটা ইকুয়াল কত এটা ইকুয়াল 0 তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি x ইকুয়াল z না দেখো x ইকুয়াল z এটা কিন্তু আমরা এই কন্ডিশন পেলাম আচ্ছা এবার তোমাকে বলে দিয়েছে যে এটা একটা একক ভেক্টর হবে কি হবে এটা একটা একক ভেক্টর হবে তাহলে একক ভেক্টর মানে কি একক ভেক্টর মানে হচ্ছে তার মান হচ্ছে কি বলতো একক তার মান হচ্ছে কত 1 তার মান হচ্ছে 1 ঠিক আছে তাহলে i ক্যাপ x প্লাস হচ্ছে k ক্যাপ z একক হলে একক ভেক্টর হলে আমরা এখানে বলতে পারি যে এদের যে মান এই মানটা কত রুট ওভার দেখো i এর সহগ স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার এটা ইকুয়াল টু কত হবে 1 হবে কারণ মানটা কত হবে একক ভেক্টর হলে তার মান হচ্ছে কত 1 হবে ঠিক আছে তাহলে আমি দেখলাম কি x এবং z কি সমান না তাহলে তুমি এখানে লিখতে পারো x স্কয়ার জায়গায় কি z স্কয়ার অথবা z স্কয়ার এখানে আমি x স্কয়ার দিয়ে করলাম রিপ্লেস করলাম ঠিক আছে 1 তার মানে আমি দেখো এখানে কিন্তু পাচ্ছি যে 2x স্কয়ার রুট ওভার ইকুয়াল হচ্ছে 1 তাহলে আমি এখান থেকে কিন্তু x এর ভ্যালুটা পাবো তাই না অতএব দেখো তো x এর মানটা কত হচ্ছে x এর মানটা কিন্তু +-1/√2 তাহলে তুমি x এর মানটা কিন্তু পেয়ে গেছো তাহলে একক ভেক্টরটা কি হবে এখানে তুমি ভ্যালুটা বসাই দিলে কিন্তু মান পেয়ে যাবে এখানে ভ্যালুটা বসাইলে মান পেয়ে যাবে ঠিক না তাহলে অতএব আমি লিখতে পারি অতএব ভেক্টরটি x এবং z তো সমান তাই না তাহলে আমি দুইটা যদি সমান হয় তাহলে কিন্তু একবার আমি লিখতে পারি i প্লাস দেখো z i প্লাস k ডিভাইড বাই √2 যেহেতু দুইটাই সমান তাহলে লসাগু করলে √2 চলে আসে তাহলে +-1 প্লাস k তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো এই টাইপের প্রশ্ন যদি আসে জাস্ট প্রশ্ন ভালো করে বুঝবে যে কোন টাকার লম্ব এবং কোন তলে কে অবস্থান করতেছে তাহলে এখানে যে ix z আছে ix তারপর হচ্ছে kz এইটা যেই তলের সমান্তরাল এটা হচ্ছে ওই তলের লম্ব তার মানে এটা কি হবে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে লম্ব যদি হয় আর দুইটা ক্লু দেওয়া আছে এই দুইটা ক্লু থেকে তোমাকে এই ভেক্টরটা মান বের করতে হবে এটা একটা কি একক ভেক্টর ঠিক আছে এরপর আসো বি ভেক্টর দেওয়া আছে এবং এ ভেক্টর দেওয়া আছে তো এ ও বি যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর ঠিক আছে তার লম্ব দিকে কি বলছে লম্ব দিকে একক ভেক্টর তো প্রশ্ন দুই ভাবে আসতে পারে ঠিক আছে যদি শুধু লম্ব দিকে ভেক্টর চাই লম্ব দিকে ভেক্টর যদি শুধু লম্ব দিকে ভেক্টর এই কথা উল্লেখ থাকে তাহলে তুমি কি বের করবে তাহলে এখানে সুন্দর মতো a ক্রস b টা বের করবে ঠিক আছে এবং তোমাকে যদি বলে লম্ব দিকে একক ভেক্টর লম্ব দিকে দুইটা কিন্তু ভিন্ন জিনিস ঠিক আছে লম্ব দিকে একক ভেক্টর তাহলে লম্ব দিকে যখন একক ভেক্টর বলবে তো লম্ব দিকে ভেক্টরের যে একক রূপ সেটা আলটিমেটলি লম্ব দিকে একক ভেক্টর না তাহলে এটা কি পাবো বলতো এটা পাবো হচ্ছে এটা ইকুয়াল কেন প্লাস মাইনাস হয় a ক্রস b এটা ডিভাইড বাই এর মান দিয়ে ভাগ কারণ লম্বটা কি উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে এই প্লাস মাইনাস দিক বোঝায় ঠিক আছে a ক্রস b এর মান তো এটা হচ্ছে প্রশ্ন তো তোমাকে কি বলছে লম্ব দিকে একক ভেক্টর তার মানে তোমাকে এখানে ইটার মানটা বের করতে এটা ইকুয়াল প্লাস মাইনাস a ক্রস b ডিভাইড বাই a ক্রস b এর মান ঠিক আছে তাহলে তোমাকে a ক্রস b আগে বের করতে হবে চলো আমরা a ক্রস b টা বের করি
তাহলে আমাদের দেখো a ক্রস b এর মানটা কি হচ্ছে, a ক্রস b এটা সমান আমি কি লিখতে পারি, নিয়ম হচ্ছে i j আর এই যে k, তাহলে সহগুলো লেখো নিচে নিচে। i প্রথমে আমরা কি a b লিখছি না, তাহলে যেটা আগে লিখবা তার সহগুলো নিচে লিখবা, ঠিক আছে। 2, তারপর দেখো -1, তারপর হচ্ছে 3, দেন এখানে দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে -4, ঠিক আছে। তাহলে আমরা কি এই যে বিস্তার পদ্ধতিতে বা নির্ণায়কের মতন সিস্টেম করে এখানে কি পেড করে ফেলবো, তাই না। তো যদি i নাও তাহলে কি হচ্ছে, i নিলে সারি কলাম বাদ তাহলে -1 -4, তাই না। তাহলে -1 -4 তার মানে কি হচ্ছে 4 হচ্ছে, তারপর 3 দুগুণে কত 6 -6 হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় কলাম এটা নিলে আমার কি হয় মাইনাস হয়, -j যদি নেই, j ক্যাপ যদি নেই, তাহলে দেখো কি হচ্ছে, এর সারি এর কলাম থাকলো কি 2 -8 হইলো, আর দেখো 1 আর 3 তার মানে প্লাস মাইনাস -3 হয়ে গেল। প্লাস দেখো কে, এই কে ক্যাপ যখন নিচ্ছে তখন কে সারি কলাম বাদ, সারি কলাম যদি বাদ দেই তাহলে কি থাকলো 2 আর 2 2 দুগুণে 4, প্লাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে 4 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো এইভাবে আমরা একক ভেক্টরটা যদি বের করি দেখো কি আসছে -2i, ঠিক আছে। এখানে দেখো -11 মাইনাস হচ্ছে +11 জে, তারপর দেখো এখানে কত আসছে, তার আগে 5k, এটা আমরা একক ভেক্টরটা পেয়ে গেছি, মানে ক্রস a ক্রস b মান পেয়ে গেছি। এবার কি এটার a ক্রস b এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। a ক্রস b এটার মান বের করতে হবে, তাহলে মানটা কি হবে, আয়ের সহগ স্কয়ার এটা হবে না, 2 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 11 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 5 এর উপর স্কয়ার। তাহলে দেখো ভ্যালুগুলো কি পাচ্ছি, 4 প্লাস 121 যোগ হচ্ছে 5 5 25, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দেখো তো, এখানে আলটিমেটলি 125 আর এখানে 25, তার মানে কত 150 রুট ওভার 150, ঠিক আছে। তাহলে এখানে আমরা সব ভাগ করে দিব, তাহলে অতএব ইটার মানটা কত হবে, অতএব ইটার মান এটা এগুলো কত হলো প্লাস -2i প্লাস 11j প্লাস হচ্ছে 5k ডিভাইড বাই রুট ওভার 150, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, বুঝতে পারছো। যদি এখানে মানটা ছোট হয় তাহলে কি নিচে নিচে লিখতে পারো 2/√50, এটা 11/√50, ঠিক আছে। এটাকে অনেক সময় অপশন এভাবে থাকতে পারে যে প্লাস মাইনাস, ঠিক আছে, -2 ডিভাইড বাই √150 i প্লাস হচ্ছে 11 জে, 11 ডিভাইড বাই √150 জে, ঠিক আছে। তারপর প্লাস 5 ডিভাইড বাই √150 কে, এভাবেও থাকতে পারে, যেভাবে থাকবে এটা অ্যান্সার দিয়ে দিবা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে a এবং a ভেক্টর দেওয়া আছে, বলছে a এর দিকে একক ভেক্টর কি হবে, তাহলে একক ভেক্টর যার দিকে একক ভেক্টর ওইটার কি মান দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে a এর দিকে একক ভেক্টর এর দিকে বা হচ্ছে কি সমান্তরাল কথা যদি উল্লেখ থাকে, এর দিকে বা সমান্তরাল যদি উল্লেখ থাকে, তাহলে আমরা কি a ভেক্টর a ক্যাপ ইকুয়াল টু a ভেক্টর ডিভাইড বাই a ভেক্টরের মান। তাহলে দেখো a ভেক্টর কি দেওয়া আছে আমাদের 3i - 2j, 3i মাইনাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 6k, এটার নিচে কি করবো, এটার মান দিয়ে ভাগ করে দিব, রুট ওভার দেখো 9 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 36, তার মানে দেখো 40 আর 9 49, তাহলে রুট করলে কত 7, তার মানে দেখো এটা হবে 3/7i, হ্যাঁ, মাইনাস হচ্ছে 2/7j প্লাস হচ্ছে 6/7k। তো এটাই হচ্ছে আমাদের কি বলতো এর সমান্তরালে বা এর দিকে একক ভেক্টর। তাহলে লম্ব দিকে একক ভেক্টর দেখলাম আমরা, কি সমান্তরাল দিকেও একক ভেক্টর দেখলাম, ঠিক আছে। তো দুইভাবে কিন্তু আসে। তো তোমার যদি বলে লব্ধির দিকে একক ভেক্টর, লব্ধির দিকে একক ভেক্টর, লব্ধির দিকে যদি বলে লব্ধির দিকে একক ভেক্টর, তাহলে কি করবা, এখানে জাস্ট কি করবা, a যোগ b বের করবা। লব্ধি মানে কি a ভেক্টর আর দুইটা ভেক্টর কি যোগ করবা, ঠিক আছে। দুইটা ভেক্টর যোগ করে তার মান দিয়ে ভাগ করে দিবা, প্রথমে কি দুইটা ভেক্টর যোগ করবা, নরমাল যে প্রসেস, আয়ের সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ করে যে ভেক্টরটা পাবো ওইটার মান দিয়ে নিচে ভাগ করে দিলেই লব্ধির দিকে একক ভেক্টর পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ভেক্টরটির মান কত, ইজিলি আমরা বের করতে পারবো। কত বলতো, এখানে রুট ওভার মান বের করতে পারবো না, মানটা কত হবে, রুট ওভার 9 প্লাস 16 যোগ হচ্ছে 12 12 144, ঠিক আছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে দেখো এটা কত আসছে 60 69, তার মানে 169 কে রুট করলে কত হয় 13 হয়, তাহলে 13 হচ্ছে আমাদের মান। পরবর্তী প্রশ্ন দেখো, এর মান কত হলে দুইটা ভেক্টর কি পরস্পর লম্ব হবে, তাহলে লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই দুইটার ডট গুণ কি হবে, এই দুইটার ডট গুণ হবে 0, এই দুইটার ডট গুণ কি হবে, ডট গুণ হয়ে যাবে 0। তাহলে আমরা ডট গুণ বের করি, ডট গুণ নিয়মের সূত্র কি, i এর সাথে i গুণ, j এর সাথে j গুণ, k এর সাথে k গুণ। তাহলে দেখো 2 আর 4 গুণ করলে কত হবে 8 প্লাস a, আর এখানে -2 গুণ করলে কত হবে বলতো -2a। অবশ্যই খেয়াল রাখবা j এর সাথে j গুণ করতেছো না, ঠিক আছে। অনেক সময় কিন্তু এটা উল্টা করে দেয়, এখানে মনে করো k দিয়ে দিবে, তুমি এটার সাথে গুণ করে দিবা, বাট হবে না কিন্তু। অবশ্যই i এর সাথে i যোগ, j এর সাথে k গুণ, এই যে গুণগুলো অবশ্যই তুমি হচ্ছে ভেক্টরটা মাথায় রাখবা, ঠিক আছে, ভেক্টরটা ঠিক আছে কিনা দেখবা।
আচ্ছা এটা গেল। এবার দেখো কে এর সহগ কত, এখানে 1, এখানে -2, তার মানে এখানে হবে -2 ইকুয়াল কত 0। তাহলে আমাদের কি এর ভ্যালু বের করতে হবে, তাহলে এ রেখে বাকিটা আমরা পক্ষান্তর করে দেবো। দেখো 8 থেকে মাইনাস দিয়ে বদলে 6, তার মানে এখানে -2 এ এটা ইকুয়াল টু কত আছে -6। এখান থেকে কত এর মানটা তুমি ইজিলি বের করতে পারবে কত 3। এর মান যদি 3 হয় তাহলে ভেক্টরটা কি পরস্পর লম্ব হবে, ভেক্টরটা কি হবে পরস্পর লম্ব হবে। এখন যদি সমান্তরালের শর্ত বলে, কি বলে সমান্তরাল হওয়ার শর্ত বলে, তাহলে কি করবা, সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত সেটা কি হবে, আমরা জানি a1 ডিভাইড বাই a2 ইকুয়াল হচ্ছে b1 ডিভাইড বাই b2 ইকুয়াল কত বলতো c1 ডিভাইড বাই c2, যেখানে দুইটা ভেক্টর কি হবে a1i প্লাস হচ্ছে b1j প্লাস হচ্ছে c1 কে, এটা ইকুয়াল 0 একটা ভেক্টর, এবং a2i প্লাস হচ্ছে b2j প্লাস হচ্ছে c2 কে ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ i এর সহগের অনুপাত ইকুয়াল হবে j এর সহগের অনুপাত ইকুয়াল হবে k এর সহগের অনুপাত। এরকম কন্ডিশন হলে আমরা কি বলবো, দুইটা ভেক্টর সমান্তরাল। তো এই কন্ডিশন থেকে অনেক সময় তোমাকে m z বা এরকম হাবিজাবি মান বের করতে বলতে পারে। ঠিক আছে, এরপর আসো r যদি হয় তাহলে এখানে ডাইভারজেন্সের মান কত। ঠিক আছে, তাহলে ডাইভারজেন্স ন্যাবলার মানটা তোমাকে ন্যাবলার সমান আমরা কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল বাই ডেল কে। তাহলে এখানে কি ডট গুণ আছে, ডট, তাহলে অবশ্যই আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। তাহলে আমাদের দেখো এখানে কি হচ্ছে ইনটু আর, তাহলে এখানে কি হবে বলতো আই এর সাথে কি আছে এক্স না, তাহলে দেখো ডেল বাই ডেল এক্স ইনটু কি হবে এক্স প্লাস এখানে ওয়াই এর সাথে জে এর সাথে কি আছে ওয়াই, তার মানে এখানে দেখো ডেল বাই ডেল ওয়াই ইনটু ওয়াই প্লাস দেখো এখানে কে এর সাথে কি আছে ডেল জেড আছে, তাহলে এটার সাথে কি হবে জেড, তাহলে ডেল বাই ডেল জেড ইনটু জেড। তবে এটাকে কি করো পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে দাও, এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট করলে কত হয় 1 হয়, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কি করলে কত হবে 1, জেড এর সাপেক্ষে জেড অন্তরীকরণ করলে কত হবে 1, তার মানে অ্যানসার কত 3। এটা অনেক সময় বলতে পারে তোমাকে অবস্থান ভেক্টর, এটা কি বলতে পারে যে আর এটা ইকুয়াল কিন্তু অবস্থান ভেক্টর, তোমাকে এটা না দিয়ে বললো যে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত, এটা কিন্তু রাবিতে আসে অনেক সময়। ঠিক আছে, অবস্থান ভেক্টর এটা কি, এটা কিন্তু অবস্থান ভেক্টর। ঠিক আছে, তোমাকে এটা না দিলে যদি বলে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত, সেটা অ্যানসার হবে কত, অ্যানসার হবে 3। ঠিক আছে, অবস্থান ভেক্টর ডাইভারজেন্স কত 3, কারণ অবস্থান ভেক্টর মানে কি এটা। এবার দেখো পরস্পর দুটি ভেক্টরের স্কেলার গুণফল, স্কেলার গুণফল মানে কি, তোমাকে a ডট b এটার ভ্যালু দেওয়া আছে কত 18। ঠিক আছে, এদের ভেক্টর গুণফল মানে কি, ভেক্টর গুণফল মানে তোমাকে a ক্রস b এটা দেওয়া আছে 6√3। এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে মান দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে মান দেওয়া, তাহলে তোমাকে এখানে বলতে হবে a ডট b এটা সমান কত, এটা সমান হচ্ছে, আচ্ছা এখানে আমরা করবো না, গুণফল সমান বলে নাই, a ডট b এটার মান কত, এটার মান হচ্ছে 18 দেওয়া আছে, আর a ক্রস b এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 6√3। ঠিক আছে, আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে দেখো a ডট b এটা সমান, তুমি কিন্তু একটা জিনিস জানো সূত্র, সেটা কি বলতো ab cos থিটা। ঠিক আছে, আর এটার সমান আমরা কি জানি যে ab sin থিটার মান চাইছে। ঠিক আছে, আমরা দিক দেই না, মান দিতে ab sin থিটা। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে তুমি কি করবা, জাস্ট হলো a ক্রস b ডিভাইড বাই a ক্রস b এর মান ডিভাইড বাই a ডট b এর মান। ঠিক আছে, a ডট b এর মান এই দুইটা দিয়ে কি করবো ভাগ করে দিবা। ঠিক আছে, ভাগ করে দিবা, তাহলে ভাগ করলে কত হলো বলতো 6√3 ডিভাইড বাই হচ্ছে 18, এটার মান পাইলা তুমি। আচ্ছা ভালো কথা, আর এখানে কি পাইলো বলতো এবি কাটা, তাহলে sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, তাহলে এখানে কি পাবো tan থিটা পাবো। tan থিটা ইকুয়াল কত বলো 6√3 বাই, আর দেখো এটা দেখালো 3 থাকে না, তাহলে √3 ডিভাইড বাই 3, তার মানে এটা করলো নিচের 3 ইনটু √3 তার মানে কি 1/√3 আমি লিখতে পারি। ঠিক আছে, অতএব দেখো থিটা সমান কত হলো, থিটা সমান হচ্ছে tan ইনভার্স 1/√3, আর আমরা জানি tan ইনভার্স 1/√3 মানে কত, অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ইজিলি আমরা এভাবে এই টাইপের প্রশ্নগুলো বের করতে পারবো। যদি এরকম গুণফল দেওয়া থাকে দুইটা ভেক্টর আর ডট গুণ, তাহলে কি সুন্দর মতো লিখবা যে এই যে tan থিটা, তাহলে মধ্যবর্তী কোণ বের করতে হলে থিটা ইকুয়াল কত হবে tan ইনভার্স a ক্রস b এর মান ডিভাইড বাই a ডট b এর মান, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 10 নিউটন মানের একটি বল x অক্ষ বরাবর ক্রিয়া করলে y অক্ষ বরাবর উপাংশ কত। তাহলে কাজ করছে কোন বরাবর, x অক্ষ বরাবর সে কাজ করছে। ঠিক আছে, x অক্ষ বরাবর কাজ করছে, তাহলে তোমাকে y অক্ষ বরাবর উপাংশ বের করতে বলছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে কাজ করছো কে ভাই, তুমি এদিকে এই বরাবর কাজ করছো, তুমি এই দিকে আসো, তাহলে যার সাথে যেটা সেই বরাবর কি বলতো, যার সাথে থাকো, তাহলে কোণ যখন নিবা এই বরাবর দেখো কোনটা কার সাথে, ওয়াই এর সাথে কোণ তৈরি হয়েছে, যার সাথে কোণ তৈরি হয়েছে তারপর আমি কজ নেব।
সেই বরাবর কি নিব কজ নিব। তাহলে কার সাথে কোণ তৈরি করতেছে, ওয়াই এর সাথে কোণ তৈরি করতেছে না, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা কি হয়ে যাবে বলতো, সেটা হয়ে যাবে কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হয়ে যাবে হচ্ছে কি এখানে আমাদের 10 cos থিটা এরকম হয়ে যাবে। তাহলে দেখো এখানে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান কিন্তু 0, তাহলে এখানে কত হবে 10 গুণন 0 ইকুয়াল কত 0 নিউটন। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উপাংশগুলো একটু ভালো করে দেখবা, যার সাথে কোণ সেটা কি হবে cos, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু উপাংশগুলো বের করি যখন এই যে এরকম ভাবে দেওয়া থাকবে কিছু প্রশ্ন, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে। তো এইভাবে একটা বল মনে করো এফ বল চলে গেল, এখানে কোণ দেওয়া আছে থিটা, ঠিক আছে, এখানে কোণ দেওয়া আছে থিটা, তাহলে তোমাকে এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে তোমাকে যদি এক্স বরাবর উপাংশ তাহলে কি হবে বলতো, এক্স বরাবর উপাংশ হবে কি এফ cos থিটা, কারণ কি বলতো এই যে এক্স অক্ষের সাথে থিটা আছে, আর যদি ওয়াই বরাবর বলে তাহলে ওয়াই সাথে কি কোণ থিটা আছে না, তাহলে এ বরাবর কি হবে sin থিটা, এফ sin থিটা আমাদের কি এটা লম্বাংশ, লম্ব উপাংশ, ঠিক আছে। এরপরে দেখো সোহেল সাইকেল করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, এবার বৃষ্টির ফোঁটা 10 মিটার পার সেকেন্ড বেগে তার গায়ে পড়া শুরু করলো। বায়ুর প্রবাহ খুব বেশি ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে সাইকেলের বেগ কত। অর্থাৎ তোমাকে বৃষ্টির বেগ দেওয়া আছে আর হচ্ছে মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে সাইকেলের বেগ কত। তাহলে এই যে বৃষ্টির ম্যাথগুলো আমরা কিভাবে করি বলতো, tan থিটা এটা সমান কত, ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, ঠিক আছে। তো তোমার বৃষ্টির বেগ কিন্তু দেওয়া আছে, তাহলে সাইকেলের বেগ মানে কি ব্যক্তির বেগ তোমাকে বের করতে হবে। তাহলে দেখো ব্যক্তির বেগ বা সাইকেলের বেগ কত হবে, সাইকেলের বেগ এটা সমান কত হবে, এটা সমান দেখো tan থিটা ইন্টু বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। তাহলে এটা অ্যান্সার হবে tan থিটা কয় ডিগ্রি কোণ আছে 45 ডিগ্রি না, দেখো 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1 কিন্তু গুণ, আর বৃষ্টির বেগ কত 10, তার মানে 1 ইন্টু 10 মানে আলটিমেটলি 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে দুইটা যদি অনুপাত সমান হয় তাহলে আমাদের কি থিটার মানটা কত হয় 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি দেওয়া থাকলে তুমি কি করবা, যেটা বৃষ্টির বেগ ওইটা হবে সাইকেলের বেগ বা ব্যক্তির বেগ, ঠিক আছে। 45 ডিগ্রি কোণ দেওয়া থাকলে কি দুইটা বেগ সমান হবে, ঠিক আছে, দুইটা বেগই সমান হবে। এবার দেখো আমাদের নিউটনের বলবিদ্যা, তো নিউটনের বলবিদ্যাতে তোমার একটা প্রশ্ন তোমাকে আসছে, দেখো বলছে 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার উচ্চতায় উঠাতে যদি 1 কেজি ওয়াট বল প্রয়োগ করলে বস্তুটির আদি বেগ কত। তাহলে একটা বস্তু আছে যাকে আমরা 1 মিটার উচ্চতায় উঠাচ্ছি, ঠিক আছে, একটা বস্তুকে আমি কি করছি 1 মিটার উচ্চতায় তুমি উঠাচ্ছ, এই উঠাইতে তোমার বল লাগছে কত, বল লাগছে 1 কেজি ওয়াট। তো এই 1 কেজি ওয়াটকে আমরা মিটারে প্রকাশ করতে নিউটনে প্রকাশ করব, তাহলে এই যে 1 কেজি ওয়াটকে নিউটনে প্রকাশ করলে কি হবে 1 ইন্টু 9.8 দিয়ে গুণ করলে আমাকে নিউটনে প্রকাশ করে যাবে, দেখো 9.8 হয়ে গেল, ঠিক আছে। বল পেয়ে গেছো, এবার তোমাকে কি বলছে উচ্চতাও দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, তো তোমাকে ত্বরণ কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া নাই, ত্বরণ আমার লাগবে না, ত্বরণ থেকে কি লাগবে আদি বেগ লাগবে, ইউ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি ত্বরণের সূত্র থেকে দেখো জানি যখন তুমি উচ্চতায় উঠাবে ত্বরণ, এটা সমান কি হবে বলতো, ত্বরণের সূত্র আছে না, ত্বরণের সূত্র কি ছিল বলতো, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s এরকম কিছু একটা ছিল না। দেন আমরা এখান থেকে কি বের করি, এখান থেকে এটা ইকুয়াল সর্বোচ্চ থেকে এটা 0 হয়ে যায়, তাহলে দেখো ইউ স্কোয়ার, ইউ এটা সমান কি হয়ে যাবে বলতো, ইউ সমান হচ্ছে তো এখান থেকে দেখো ইউ স্কোয়ার এর সমান আমি কি লিখতে পারি 2s, তাহলে a সমান কত ছিল, a সমান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2s, এরকম একটা সূত্র ছিল না, তাহলে a সমান কি ইউ স্কোয়ার বাই 2s এটা লেখা যায়। তাহলে আমরা যেহেতু উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা এটা কি লিখবো ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, ঠিক আছে। তাহলে ত্বরণের সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা বলের সূত্র কি জানি বলতো, বলের সূত্র, তাহলে এখানে বল যেহেতু প্রয়োগ হয়েছে তাহলে বল থাকলে কি সেখানে ত্বরণ হয়েছে, তাহলে F ইকুয়াল টু কত ma, তাহলে এই এর আমার লাগবে না, এর মধ্যে যে ইউ আছে এই ইউটা আমার লাগবে, তাহলে দেখো এখানে কি পেলাম m পাইলাম, ঠিক আছে, m পাইলাম, আর এই যে এর জায়গায় কি লিখবো ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, এইচ দেওয়া আছে কত উচ্চতায় উঠছে, তাহলে এখানে ইউ এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে ইউ এর মানটা আমি কিভাবে বের করবো, তাহলে এখানে আমাদের f 2fh ডিভাইড বাই m, তাই না, এর উপরে রুট করলে আলটিমেটলি আমি মান পেয়ে যাবো কার ইউ এর। তাহলে অতএব ইউ এর মানটা কত হবে, মান বসাই দাও, রুট আবার f এর মান কত 9.8, তার সাথে 2 গুণ h এর মান কত 1, m এর মানটা কত 1, তাহলে 1 1 কাটা, তাহলে দেখো আলটিমেটলি কত 9.8, এটা 19.6, তাহলে এটাকে রুট করলে কি হলো তো 16 কাছাকাছি হচ্ছে না, তাহলে 19টা কি বর্গমূল, কোন বর্গমূলের সংখ্যার কাছাকাছি 4 এবং 5 এর মাঝামাঝি, তাই না, 4 এবং 5, তাহলে 4 পয়েন্ট সামথিং এখানে आंसर হবে 4.5
4.3 বা 4 সামথিং এরকম একটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা অপশন মিলে কাছাকাছি মান ধরে করব। বুঝতে পারছো, 4 থেকে একটু বড়, 4 থেকে একটু বড় যে মানটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। ডিরেক্ট ত্বরণ লাগবে না, কিন্তু ত্বরণের মধ্যে যে সূত্রটা আছে সেটা লাগবে। ঠিক আছে, তো পরবর্তী দেখো 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকার দ্বন্দ্বের মোমেন্ট ও কৌণিক ত্বরণ 10 নিউটন মিটার, এটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, দেখো কি কি দেওয়া আছে, তোমাকে বলছে 1 মিটার চক্রগতি ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয়, বিশিষ্ট বৃত্তাকার চাকার দ্বন্দ্বের মোমেন্ট মানে কি টাও দেওয়া আছে। ঠিক আছে, টাও দেওয়া আছে, এই যে টাও কত, এই যে 10 নিউটন মিটার, এটা হচ্ছে আমাদের টাও দেওয়া আছে। আর এই যে কি দেওয়া আছে, কৌণিক ত্বরণ কি আলফা, এই যে আলফা তোমাকে দেওয়া আছে। তাহলে চাকাটির ভর কত তোমাকে বের করতে বলছে। আচ্ছা সমস্যা নেই, চাকাটির ভর কত, দেখো টাও, এই টাও সমান আমরা কি জানি যে আই আলফা, টাও সমান কি জানি আই আলফা। ঠিক আছে, টাও সমান জানি হচ্ছে আই আলফা। এখন তোমার হচ্ছে ব্যাসার্ধ কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধ কি দেওয়া 1 মিটার দেওয়া আছে, এই যে 1 মিটার চক্রগতি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে 1 মিটার কে এর মান কত আছে, কে এর মান আছে চক্রগতি ব্যাসার্ধ থাকলে আয়ের মানটা কিভাবে বের করবো, আয়ের মান হচ্ছে এম কে স্কয়ার আলফা ইকুয়াল হচ্ছে টাও। তাহলে তোমার এখানে কিন্তু সবগুলা মানে জানা আছে, জাস্ট এম এর মানটা জানা নেই। তাহলে এম এর মান তুমি কিভাবে বের করবে, এম ইকুয়াল কি হবে বলতো, টাও ডিভাইডেড বাই কে স্কয়ার আলফা। তাহলে ভ্যালু বসায় দাও, টাও এর মান কত, টাও এর মান নিউটন মিটার এককে যেটা 10 ডিভাইড বাই কে স্কয়ার 1 মিটার, তার মানে 1 এর স্কয়ার করলে একই হবে। আলফার মান কত, আলফার মান হচ্ছে 10, 10 কাটা থাকলো কত 1 না, তাহলে এখানে কি হবে 1 কেজি, এটা কি হবে 1 কেজি। ঠিক আছে, তাহলে জড়তার ভ্রামকটা মনে রাখবা, আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু হচ্ছে এম কে স্কয়ার। ঠিক আছে, যখন আমাদের চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর টাও ইকুয়াল টু কত আই আলফা। জড়তার ভ্রামক গুণন কি আমাদের হচ্ছে কৌণিক ত্বরণ গুণ করলে কি পাবো, টর্ক পাবো, বা এখানে কি বলা হয় দ্বন্দ্বের মোমেন্ট। এবার দেখো গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, কি করছে, সোজা নিচের দিকে পড়ছে। আচ্ছা নিচের দিকে যখন পড়ে তখন এর উপরে কি কাজ করবে, তার ওজন কাজ করে না, তার নিচের দিকে তার ওজন কাজ করছে। বাতাসের বাধা যদি এত হয় তাহলে নারকেল ত্বরণ কত, বাতাসের বাধা তুমি যেদিকে পড়ছো তার বিপরীত দিকে বাতাসের বাধা না, তো যেদিকে পড়ছে এমজি নিচের দিকে পড়ছে, ঠিক তার বিপরীত দিকে করছে একটা বাধা দানকারী বল আছে। তাহলে আসলে নারকেলটা কত ত্বরণের নিচে পড়ছে, লব্ধি ত্বরণটা কত হবে। তো এই ধরনের প্রশ্ন আমরা জানি হচ্ছে লব্ধি ত্বরণ সামেশন অফ এফ, এটা সমান কি বলতো, নিচের দিকে যে বল পড়ছে এমজি প্রযুক্ত বল মাইনাস হচ্ছে বাধাদানকারী বল। ঠিক আছে, তাহলে কি লাগবে, ত্বরণ। এই যে এটার মধ্যে কি আমাদের ত্বরণ আছে, এটার মধ্যে কি আছে, ত্বরণ আছে এম এ, এটা হচ্ছে লব্ধি ত্বরণ। ঠিক আছে, তাহলে এম জি মাইনাস কি বলতো এফ কে। তাহলে এখানে ত্বরণের মানটা তোমাকে জাস্ট বের করতে বলছে। তাহলে ত্বরণ দেখো এম, তুমি এ দিয়ে এম দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখানে কি থাকলো, জি মাইনাস হচ্ছে এফ কে ডিভাইড বাই এম, ভ্যালুগুলো বসাই দাও। জি এর মান কত 9.8 মাইনাস এফ কে এর মান কত দেওয়া আছে 8.6, আর ভর কত দেওয়া আছে 2 কেজি। ঠিক আছে, দেখো এটা ভাগ করলে কত হয় 4.3 হয়, 9.8 মাইনাস হচ্ছে 4.3, তাহলে এটা কাটাকাটি করলে কত পাচ্ছ, দেখো তো 4 5 9 হয়, তাহলে 5.5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটার সাথে যোগ করলে কত হচ্ছে 9.8 মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই যে বাধাদানকারী প্রশ্নগুলো যদি দেওয়া থাকে বিপরীত দিকে, তুমি যেদিকে যাচ্ছ মনে করো এদিকে তুমি এফ বল প্রয়োগ করছো, ঠিক তার বিপরীত দিকে তোমার কি করছে বাধাদানকারী বল এফ কে, তাহলে সেখানে তুমি সামেশন অফ এফ এটার সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে বাধাদানকারী বল, এই সূত্র অ্যাপ্লাই করে এই যে এটার মধ্যে কি পাবো, এটার মধ্যে ত্বরণ পাবো, লব্ধি ত্বরণ এফ মাইনাস এফ কে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমার কিন্তু অনেকগুলো আসে। এবার আসলে একটি শাটল মহাকাশযানের ভর 1000 কেজি এবং জ্বালানির ভর দেওয়া আছে তোমার হচ্ছে 50 কেজি। ঠিক আছে, আচ্ছা তাহলে জ্বালানি যদি 5 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হয়, তাহলে তোমার হচ্ছে 100 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে নির্গত হলে শাটলের উপর ধাক্কা বল, এই যে আমাদের ধাক্কা বলটা বের করতে হবে। তো আমাদের কি কি দেওয়া আছে এখানে দেখো, একটি শাটল মহাকাশ যানের ভর দেওয়া আছে কত 1000 কেজি এবং জ্বালানির ভর দেওয়া আছে 50 কেজি। আচ্ছা জ্বালানির 5 কেজি হারে ব্যবহৃত, তাহলে মানে ডিএম বাই ডিএস যেটা আছে এটা সমান দেওয়া আছে কত 5 কেজি, এই যে 5 কেজি পার সেকেন্ড এটা দেওয়া আছে, এবং সুষম দ্রুতি তোমার যে বেগটা আছে না, বেগ ভি, এটা সমান দেওয়া আছে কত 150 মিটার পার সেকেন্ড। তো উপর ধাক্কা বল এফ, এই ধাক্কা বল তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা যে পিছন দিকে যে ধাক্কা বল সেটা সমান কি জানি এফ, এটা ডিরেক্ট সূত্র আছে না, ডিএম বাই হচ্ছে ডিটি, ইনটু কি বলতো, ইনটু হচ্ছে যে বেগে সে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে তোমার যে ইয়াটা দেওয়া আছে এটা কতটুকু দেওয়া আছে বলতো, ডিবি বাই, এখন ডিএম বাই ডিটি তুমি পাইছো, ডিএম বাই ডিটি কত দেওয়া আছে 5 না, ডিএম বাই ডিটি 5 দেওয়া আছে, আর তোমার এখানে বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে 150, তার মানে তুমি এখানে পাবা 5 গুণন কত 150। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দিই, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো তো 750।
750 নিউটন। তো এটা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি বাধানকারী বল, এটা হচ্ছে ধাক্কা বল, ঠিক আছে, ধাক্কা বল। বুঝতে পারছো? তাহলে ধাক্কা বল দেওয়া থাকলে আমরা সূত্র কি বের করবো, dr fr ইকুয়াল টু dm বাই হচ্ছে dt, এটা কি জ্বালানির হার, ঠিক আছে, জ্বালানির হ্রাসের হার ইনটু এই যে vr, যে বেগে যাচ্ছে রকেটের যে বেগ, এই যে বেগ, ঠিক আছে। এভাবে এই প্রশ্নগুলো সলভ করবা। পরে দেখো ঘাত এর একক নিচের কোনটি অনুরূপ? ঘাত বল বা ঘাত বল হচ্ছে এক জিনিস, দেখো যখন তোমাকে ঘাত বল বলবে, এটা কিন্তু ঘাত বলের ঘাত বলছে, ঘাত বল, এই ঘাত বলের একক, ঘাত বলের একক কিন্তু নিউটন, এবং মাত্রা কি হবে, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে ঘাত বল। আর তোমাকে যদি বলে বলের ঘাত, বলের ঘাত, আর বলের ঘাতটা কি, বলের ঘাত মানে হচ্ছে বল এবং হচ্ছে সময়ের কি গুণফল, ঠিক আছে। তাহলে বল এবং সময়ের গুণফল হলে দেখো এখানে কি পাচ্ছি, নিউটন, এটা কি হচ্ছে সেকেন্ড, এবং যে মাত্রা, এই মাত্রা কি হবে বলতো, এর সাথে সময় গুণ করে দাও, তাহলে কি পাচ্ছ এম এল, আর টি ইনভার্স 2 ছিল, তাহলে এটা কি হয়ে যাবে এম এল টি ইনভার্স 1, এরকম একটা মান তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই যে মাত্রাটা, এই মাত্রাটা কি বলতো, এই মাত্রাটা কার, এই মাত্রা কি ভরবেগের মাত্রা না, এটা কিন্তু ভরবেগের মাত্রা, এটা কি বলতো ভরবেগের মাত্রা। তার মানে বলের ঘাত ইকুয়াল টু কিন্তু ভরবেগের পরিবর্তন। তো আমরা কিন্তু এটাও জানি যে এফ টি, এটা কি বলতো এম ইনটু ডেল ভি, তাহলে এটা কি বলতো ভরবেগের পরিবর্তন না, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাতটা কার সমান, সেটা হচ্ছে ভরবেগের সমান, ঠিক আছে, ভরবেগের সমান বা ভরবেগের এককের অনুরূপ। একক কথা বলছে, একক, একক বলছে, তাহলে এটার একক যা, এটার একক তাই হবে, যেহেতু সমান বলছি, এটার মাত্রা যা, এটার মাত্রাও কি সেম হবে, তাই না। পরবর্তী আসো পথের ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল দেওয়া আছে তোমাকে 10 নিউটন, তুমি এখানে 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল করতে কত বল দাও, মানে গতিশীল করতে চাও, গতিশীল করতে, এই গতিশীলে যাবে, তার মানে এটা লব্ধি ত্বরণ তোমাকে দেওয়া আছে যে এই কত বল প্রয়োগ করলে লব্ধি ত্বরণ এত হবে, তার মানে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল তোমাকে বের করতে বলছে, ঠিক আছে, প্রযুক্ত বল। তাহলে দেখো আমাদের এখানে নিট বল, নিট বল যেটা সামেশন অফ এটা সমান কি জানি, যে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে বাধাদানকারী বল, তাই না। তাহলে এই এফ এর মানটা তোমাকে বের করতে বলছে, তাহলে এফ সমান কত হবে, এফ সমান হবে দেখো সামেশন অফ এফ, এ পাশে চলে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে না, প্লাস হচ্ছে এফ কে। তাহলে দেখো ত্বরণ দেওয়া আছে 10 আর ভর দেওয়া আছে 2 কেজি, তার মানে কি এখান থেকে আমি এম এ পাবো, যোগ এফ কে এর মানটা কত দেওয়া আছে 10 নিউটন বাধাদানকারী বল। তাহলে দেখো এখানে 2 আর 10 গুণ করলে কত হয় 20, যোগ হচ্ছে 10, তার মানে কত 30 নিউটন হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তুমি যদি 30 নিউটন বলটা প্রয়োগ করো, তার থেকে দেখো 10 বাদ চলে যাবে, বাকি যে 20 নিউটন পাবে ওখান থেকে ত্বরণ তুমি কি পাবা 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে বুঝো, প্রশ্নটা বুঝবা, তোমার এখানে কি বলছে, প্রযুক্ত বলটা কত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে ত্বরণ এত পাইতে হলে কত বল প্রয়োগ করতে হবে, তার মানে প্রযুক্ত বল তোমাকে বের করতে বলছে। তাহলে নিট বল সমান কি প্রযুক্ত বল মাইনাস বাধাদানকারী বল, এখান থেকে প্রযুক্ত বলটা বের করে নিবা। এরপর আসো কোন সম্পর্কটি সঠিক, তো আমাদের এখানে সূত্র দেওয়া হচ্ছে, যে টাবের সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা কি বলতো টাউ ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে, টাউ ইকুয়াল টু কত আই আলফা। এখানে আমরা বেশ কিছু সূত্রগুলো চলো দেখি। টাউ এটা কি আমাদের বেগের মতো, দেখো এটা আমাদের বলের মতো, বল মানে কি ভর গুণন ত্বরণ না, তাহলে ভরটাকে আমরা আই দ্বারা রিপ্লেস করা হয় জড়তার ভ্রামক, এবং ত্বরণটাকে তো আলফা দ্বারা, এই যে আই আলফা, ঠিক আছে, এটা গেল। এবার এখান থেকে যদি আমরা ত্বরণের কথা বলি, ত্বরণ দেখো এখানে আই, এই আই সমান কত, আই সমান কিন্তু এম আর স্কোয়ার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ঘূর্ণায়মান বস্তুর ভর, ঘূর্ণায়মান বস্তুর ভর দেওয়া আছে কত 2 কেজি, ঘূর্ণায়মান বস্তুটি ঘুরতেছে, তাই না, তাহলে কৌণিক অবস্থায় আমরা চলে যাবো। এবার দেখো ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত 1 মিটার, বস্তুটি 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরলে গতি শক্তি কত, এর গতি শক্তি কত। আচ্ছা ভালো কথা, তাহলে ঘূর্ণায়মান বস্তুর ভর দেওয়া আছে, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব দেওয়া আছে 1 কেজি। তাহলে এখন ঘটনা হচ্ছে কৌণিক অবস্থায় গতিশক্তি কি বলছে, বেগে ঘুরলে কৌণিক গতিশক্তি কত, গতিশক্তি কত, তাহলে কৌণিক গতিশক্তি যেটা, তাহলে ই কে এটা সমান আমরা জানি কি হাফ এম স্কয়ার, তাহলে এখানে হাফ এম এর জায়গায় কি আই বসবে, আর ভি এর জায়গায় কি ওমেগা বসবে, ওমেগা স্কয়ার। দেখো ওমেগার মানটা কিন্তু তোমাকে দেওয়া আছে, এই যে 5 রেডিয়ান পার সেকেন্ড, বাট আই এর মানটা তোমাকে দেওয়া নেই। আই এর মান কিভাবে বের করবে, যে আই দূরত্ব দেওয়া আছে, তাহলে কি এম আর স্কয়ার, এটা তো আমরা জানি, তাহলে এখানে বসাই দিব হাফ ইনটু এম এর মান কত 2 আর স্কয়ার, আর কত 1 স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার মানে কত 5 স্কয়ার, তাহলে ভ্যালু বসাই দাও। তাহলে দেখো এখানে কত হচ্ছে 2 দিয়ে কাটা, তাহলে 5 5 25, তাহলে 25 জুল, এটা হচ্ছে আমাদের টোটাল গতিশক্তি, ঠিক আছে, টোটাল গতিশক্তি। তো এইভাবে আমাদের কিন্তু কৌণিক গতিশক্তি তোমরা ইজিলি বের করতে পারবা। এরপর আসো 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এটা 1 মিনিটে এটা 36 কিলোমিটার পার বেগ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে 30 নিউটন বলের উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটের বেগ এত বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে প্রশ্ন দেখলাম যে এফ টি
এটা সমান কত এম ডেল ভি। এই যে ডেল ভি এটাই কিন্তু আলটিমেটলি কি বলতো বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন 36 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি করবো 10⁻³ দিয়ে, তারপর দেখো কি করবো 3600, তাহলে এখান থেকে 200 কাটা 3600 কাটা থাকলো কত, তাহলে এখান থেকে যদি 1 থাকে তাহলে এখানে একটা, তাহলে 10 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বৃদ্ধি ডেল ভি এর মান, ঠিক আছে। তো তোমাকে কি বলছে বলের মানটা কত, তাহলে বল সময় কিন্তু দেওয়া আছে 1 মিনিট, তাহলে দেখো বলের মানটা কত, এফ ইকুয়াল টু কত হবে এম ডেল ভি ডিভাইড বাই টি। দেখো এম কত 30 গুণন কত দেখো তো 10 পাইছি, আর যে টি কত মিনিট দেওয়া আছে এটাকে অবশ্যই সেকেন্ড নিতে হবে 60, এটাকে কাটলে কত 2 থাকে, 2 দিয়ে এটা কাটলে কত হবে 5 থাকে, তার মানে অ্যান্সার কত হবে 5 নিউটন, ঠিক আছে। তো ইজিলি এই টাইপের প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো, এগুলো কিন্তু প্রায় অন্যান্য ভার্সিটিতেও এই টাইপের প্রশ্ন আসে। তাহলে এই যে এত বৃদ্ধি করতে হবে বল, তোমার কিন্তু অনেক সময় কি এটা এই টাইপের প্রশ্ন দুইটা দিবে, একটা তোমাকে হয় এফ বের করতে দিতে পারে অথবা ডেল ভি বের করতে দিতে পারে, ঠিক আছে। বলবে যে টি সময় ধরে এত বল প্রয়োগ করলে কতটুকু বল বৃদ্ধি পাবে, কতটুকু বেগ বৃদ্ধি পাবে, তখন আমরা কি ডেল ভি বের করবো। বা তোমাকে ভর বেগের পরিবর্তন কতটুকু বের করতে পারে, ভর বেগের পরিবর্তন মানে কি এফটি বের করবো, ঠিক আছে। যদি বলে ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন এটা বের করতে বলে ভর বেগের পরিবর্তন, তাহলে এটা দেওয়া থাকলে তোমাকে বল দেওয়া থাকবে আর টি দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এফ আর টি গুণ করে দিবা, আর যদি ভর আর ত্বরণ দেওয়া থাকে তাহলে কি এম এ তার সাথে টি গুণ করে দিবা, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু ম্যাথগুলো করবো, বুঝতে পারছো। প্রশ্ন বুঝবা, বুঝে দেখবে যে কি বের করতে বলছে। এবার আসো বলের ভ্রামক। বলের ভ্রামক মানে কি যে টাও, এই যে টাও এটা সমান কি আর ক্রস এফ, তার মানে তুমি হচ্ছে এফ এর মাত্রা আর কি একটা দূরত্বের মাত্রা গুণ করে দিলে যেটা পাবো ওইটাই। তাহলে এফ এর যে মাত্রা আর ক্রস এফ, এটা যদি আমি দেখি তাহলে আর এর মাত্রা কি, আর এর মাত্রা এল, তার সাথে দেখো এফ এর মাত্রা কত ছিল এম এল টি ইনভার্স 2, তার মানে এটা গুণ করলে কি পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, যেটাকে কি টর্ক বলা হয়, যেটাকে টর্ক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 40 কেজি ও 60 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল, আচ্ছা ধাক্কা দিল, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে। দেখো এখানে কিন্তু টুইস্ট আছে, আমাদের মিলিত বেগের সূত্র তো আমরা জানি তাই না, মিলিত বেগের সূত্র আমরা কি জানি, মিলিত বেগের সূত্র জানি হচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল কি জানি বলতো, দুইটা ভর কি হবে যুক্ত হয়ে যাবে, তাহলে ভর দুইটা যদি যুক্ত হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি পাবো একটা মিলিত বেগ পাবো। তাহলে এখান থেকে তোমার হচ্ছে মিলিত বেগটা হবে কি বলতো v ইন্টু m1 প্লাস হচ্ছে m2, এটা হচ্ছে মিলিত বেগ। তোমাদের মিলিত বেগটা বের করতে বলছে, কিন্তু ঘটনা হচ্ছে দুইটা ঘটে গেছে। দেখো বলগুলা কিন্তু একই দিকে যায় না, একই দিকে গেছে, তাহলে একই দিকে গেলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, কিন্তু তোমাকে বলছে যে বলগুলো একই দিকে যায় না, গেছে কোন দিকে, গেছে হচ্ছে বিপরীত দিকে। তাহলে একটা পজিটিভ হলে আরেকটা কি হবে, আরেকটা হবে অবশ্যই নেগেটিভ। তাহলে u1 এটা তুমি যদি পজিটিভ ধরো তাহলে u2টাকে তোমার কি করতে হবে নেগেটিভ, কারণ কি ভাই এখানে বেগ বলছে, বেগ কিন্তু অবশ্যই একটা ভেক্টর রাশি তাই না। দেখো পরস্পর কি বলছে বিপরীত দিকে, বিপরীত দিক মানে কি একটা এদিকে গেছে একটা কি এদিকে গেছে, তাহলে একটা পজিটিভ হলে একটা কি হবে অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এখানে সূত্রটা কি হবে, আমি যদি u1টাকে পজিটিভ ধরি তাহলে দেখো সূত্র এরকম হবে m1 u1, এখানে হবে মাইনাস হয়ে যাবে কারণ u2টা কি হচ্ছে নেগেটিভ, অথবা তুমি প্লাস দিয়ে এখানে m2 ইন্টু মাইনাস u2 লিখতে পারো, এখানে দিকটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, ঠিক আছে। ইকুয়াল হচ্ছে v ইন্টু m1 প্লাস হচ্ছে m2। তার মানে এই টাইপের প্রশ্ন সলভ করার আগে অবশ্যই দিকটা বুঝে নিবা যে দুইটা বেগ যে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেগ এটা v1 এটা v2, এই দুইটা বেগ একই দিকে যাচ্ছে কিনা, একই দিকে থাকলে আমরা প্লাস দিয়ে দিব, আর যদি বিপরীত দিকে উল্লেখ থাকে তাহলে কি মাঝখানে একটা মাইনাস দিলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। বসাই দাও তাহলে দেখো মান পেয়ে যাবা। তাহলে m1 u1 মান কত, এখানে 40 আর 10 দেখো কত হচ্ছে 400 মাইনাস m2 u2, m2 কত 60 আর এখানে 5 তাহলে কত 300 হচ্ছে, 300 ইকুয়াল দেখো v ইন্টু m1 প্লাস m2, তার মানে একবারে লিখে দিই আমরা v ইন্টু m1 প্লাস m2 মানে কি 40 আর 60 গুণলে কত 100, তাহলে এখানে তুমি v এর মানটা পাবো না, v সমান কত 400 থেকে 300 মানে 100 থাকে, 100 ভাগ হচ্ছে 100, তার মানে কত আলটিমেটলি 1 মিটার পার সেকেন্ড। এটা কি এই বেগে তারা দুইটা একসাথে চলতে শুরু করলো, মানে মিলিত বেগ কত, মিলিত বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে তোমাকে সলভ করতে হবে, এখানে তুমি যে ভুল করবা না ভুলের উত্তরটাও দেওয়া থাকবে এবং সঠিক উত্তর দেওয়া থাকবে, তো তোমাকে বেছে নিতে হবে কি সঠিক উত্তর, বুঝতে পারছো। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো 60 কেজি ভরের একটি বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলো, বলের ঘাত কত, বলের ঘাত কত। দেখো এখানে কি দেওয়া আছে কেজি মিটার পার সেকেন্ড, এটা কি ভর বেগের পরিবর্তনের হার কিন্তু। তাহলে দেখো এফ টি এটা সমান আমরা কি জানি এম ডেল ভি, আর ডেল ভি মানে কি বোঝায় ভাই, ডেল ভি মানে কি বোঝায় হয় এই যে ভি মাইনাস ইউ,
তাই না, আদি বেগ মাইনাস শেষ বেগ। এখন ঘটনা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হচ্ছে যখন এই যে দেয়াল, এই যে একটা দেয়াল, ঠিক আছে, এবার এই দেয়ালে দেখো প্রথমে কি করছে 0.2 কেজি আনুভূমিক বেগে খাড়া দেয়ালে ধাক্কা দিল, তাহলে ধাক্কা দিল কত বেগে 0.2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ধাক্কা দেওয়ার পর কি সে বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে বিপরীত দিকে ফিরে মানে কি এদিকে আসছে না। তাহলে এটা যদি আমি পজিটিভ ধরি তাহলে অবশ্যই এটা কি নেগেটিভ না, এটা অবশ্যই নেগেটিভ হবে তাই না। তাহলে নেগেটিভ হলে কি হলো, তো এটা হবে অবশ্যই -0.1। তুমি যেদিকে গেছো বিপরীত দিক থেকে যদি ধাক্কা দেয় তাহলে কি প্রথমে যেদিকে গেছো তার বিপরীত দিকে, তার মানে প্রথমটা পজিটিভ হলে অপরটা কি হবে, অবশ্যই নেগেটিভ হবে, ঠিক আছে না। তাহলে এখানে বলের ঘাতটা কত তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি যে কোনো একটাকে পজিটিভ ধরো, দেখো U1টাকে আমরা হচ্ছে ভিটাকে পজিটিভ ধরছি, মানে শেষ বেগটাকে যদি পজিটিভ ধরো দেখো এখানে হিসাব করে তোমার ইজি হবে, মানে যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তোমরা মানটা দেখো কি আসে, আমাদের মানটা পজিটিভ আসবে সবসময়। তাহলে এম এর মানটা কত 60 কেজি। দেখো শেষ বেগটা আমরা শেষ বেগটা পজিটিভ ধরি, তাহলে আমাদের হিসাবটা করতে সুবিধা। 0.1 আমি ধরলাম, এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে গেল না, প্লাসে মাইনাস মানে প্লাস হয়ে গেল। তাহলে দেখো 0.1 প্লাস কেন হলো, সামনে মাইনাস আছে আর ইউ এর মান তো মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 0.2। তাহলে দেখো 0.1 0.2 গুণ করলে কত হয়, যোগ করলে কত হয় 60 ইন্টু 0.3, 3 6 কত 18, তার মানে এখানে কত হবে বলো তো 3 6 কত হচ্ছে 18। এখন বিষয়টা হচ্ছে দেখো 0.2 এখানে হচ্ছে যোগ করলাম 0.2, তাহলে একটা দশমিক কাটা গেল তাই না, একটা দশমিক কাটা গেল, তো 3 6 18 এখানে হচ্ছে আমাদের দেখতে হবে এই যে 18 হবে উত্তর 18। কিন্তু এখানে তোমার অপশন দেওয়া নাই, এখানে তোমার সঠিক অ্যান্সার দেওয়া নাই, ঠিক আছে, অ্যান্সার নাই এখানে কি ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক। তো যদি ব্ল্যাঙ্ক এরকম প্রশ্ন দেখো তাহলে এটা কি করবে, অ্যান্সার করবা না। এই টাইপের ব্ল্যাঙ্ক প্রশ্ন পাইলে অ্যান্সার করবা না, ঠিক আছে, অ্যান্সার করে আসবা না এখানে। পরবর্তী দেখো 60 কেজি ভর একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এটা 1 মিনিটের বেগ এত % বৃদ্ধি পাবে। এই যে আবার ডেল ভির মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম তাই না একবার যে ডেল ভি এটা সমান কত ছিল, সরি তোমাকে বেগের মান বের করতে বলছে, কত বল প্রয়োগ করলে বেগের মানটা বের করতে হবে। তাহলে এফ সমান কত হবে, এফ এটা সমান কত হবে এম ডেল ভি ডিভাইড বাই টি, মান বসায় দাও অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে 60 গুণ হচ্ছে 10, 1 মিনিট মানে কি এটা 60 60 কাটা থাকলে কত 10 নিউটন হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো এখানে সবল নিউক্লিয় বলের পাল্লা কত, এটা তোমাদের মুখস্থ, মানে পাল্লাগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে, পাল্লাগুলো অবশ্যই দেখবা 10 টু দি পাওয়ার -15। এবং এই যে বিটা ক্ষয় হয় কোনটা বলো তো, বিটা ক্ষয় হয় দুর্বল নিউক্লিয় বলের জন্য বিটা ক্ষয়। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার আসছে এই প্রশ্নটা, ঠিক আছে। এবার দেখো কৌণিক ভরবেগের মাত্রা কত, কৌণিক ভরবেগ তাহলে কৌণিক ভরবেগের কথা বলছে। কৌণিক ভরবেগ আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল হচ্ছে আর ক্রস পি দ্বারা বোঝাই। এখান থেকে তুমি আর পি সাইন থিটা এটাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো মাত্রা বোঝাচ্ছে, তার মানে কি এল ইকুয়াল টু কত দেখলাম, এল ইকুয়াল টু দেখলাম আর পি এর গুণফল। তাহলে পি এর মাত্রা কত ছিল, পি এর মাত্রা ছিল এম এল 3/1, এর সাথে কি আবার একটা এল গুণ হবে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে বলতো এম এল স্কোয়ার 3/1। এটা হচ্ছে আমাদের কার মাত্রা, এল এর মাত্রা, অর্থাৎ কৌণিক ভরবেগের মাত্রা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। দেখো এই নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এখন আমরা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করবো। দেখো আমাদের একটা প্রশ্ন তোমাদের বলছে এখানে একটি দালান 20 তলা উঁচা, তো এর প্রতিটি তলার উচ্চতা কত 4 মিটার, ঠিক আছে। 500 গ্রাম ভরের একটি বস্তু দালানটির ছাদ থেকে নিচের দিকে পড়লো, কিন্তু দ্বিতীয় তলায় সে আটকে যায়, তাহলে বস্তুটিতে মোট শক্তির পরিমাণ কত হবে। দেখো তোমাকে কি বলছে, বস্তুটির মোট শক্তি, ঠিক আছে, মোট শক্তি। তাহলে কোন একটা বস্তু যদি এইচ উচ্চতা থেকে পড়ে, দেখো এইচ উচ্চতায় উপরে উঠলো বা এইচ উচ্চতায় নিচে নামলো, এই যে এখানে এই জায়গায় কি হলো, মোট উচ্চতা, মোট যে শক্তি ই ইকুয়াল টু কত এম জি, এবং এখানে আসলে মোট শক্তিটা কি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। তার মানে তোমাকে যদি মোট শক্তির কথা বলে তাহলে তুমি কি জাস্ট তোমাকে যদি এইচ দেওয়া থাকে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এম জি, তাহলে তুমি এটাই বের করলে আলটিমেটলি মোট শক্তি পেয়ে যাবা। অথবা তোমার যদি বেগ দেওয়া থাকে, যে বললো যে ভূমিতে যখন পতিত হলো তখন বেগ হলো ভি, তাহলে ভূমিতে পতিত অবস্থায় যে গতি শক্তি সেটাও কি বলতো আমাদের এখানে মোট গতি শক্তি। আর যে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে মোট শক্তি হবে, এই বিন্দুতে মোট শক্তি হবে ইপি প্লাস ইকে,
এপি প্লাস ইকে। আর এখানে কি হবে বলতো, সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা 0 হয়ে যায়, যার ফলে কি আমাদের ইপির মানটা শুধু থেকে যায়, ইকে 0 হয়ে যায়। আর দেখো এখানে কি এইচ এর মান 0 না, এজন্য কি ইপি এর মানটা 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় mgh হবে মোট শক্তি, আর সর্বনিম্ন অবস্থায় হাফ এমভি স্কয়ার। এখন তোমাকে দেওয়া আছে কি সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, তাহলে তুমি মোট শক্তি এখানে জাস্ট mgh বের করবা, তাহলে তোমার এখানে হয়ে যাবে। তো তোমার যদি দ্বিতীয় তলা আটকে গেল, এটার জন্য তোমাকে কোনো কিছু কাউন্ট করতে হবে না। ঠিক আছে, জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করবা। তো দেখো একটি দালান 20 তলা উঁচা, তাহলে টোটাল উচ্চতা কত হচ্ছে, এক তলার উচ্চতা যদি 4 মিটার করে হয়, প্রতি তলার উচ্চতা 4 মিটার করে, তাহলে টোটাল উচ্চতা কত হচ্ছে 20 গুণন 4, তার মানে কত 80 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের শক্তি পাচ্ছি কত, ই ইকুয়াল টু কত হবে আমাদের ইপি এর সময়, টোটাল মোট শক্তি কত হবে ইকুয়াল টু ইপি এর সমান বা mgh। এম কত দেওয়া আছে 500 গ্রাম, 500 গ্রামকে আমি লিখতে পারি 0.5, 0 পয়েন্ট কি লিখতে পারি 0.5 গুণ জি মানে কত 9.8, আর এইচ এর মান দেওয়া আছে কত 80। ঠিক আছে, তো তুমি চাইলেই কিন্তু 0.5 মানে 80, 4 নং কত 36, তার আটা কত 32, তার মানে দেখো 39.2 মিনিট, 39.2 জুল, এরকম একটা মান কিন্তু তোমার চলে আসবে। ঠিক আছে, তো বুঝতে পারলো 4 নং কত হয় 36, আচ্ছা এখানে একটা শূন্য বাড়বে। ঠিক আছে, 390.2, আচ্ছা এখানে একটু যেহেতু আমরা 4 দিয়ে শুধু হিসাব করতেছি, তাহলে এখানে কি হবে দেখো তো 4 আটা 4 নং 36 আর 4 আটা 32, তার না 390.20 এরকম একটা জুল, এরকম দশমিক জুল, এরকম একটা মান আসবে। ঠিক আছে, 390 সামথিং মান একটা আসবে। তাহলে এইভাবে বুঝছো, যখন তোমাকে মোট শক্তির বের কথা বলবে, তখন তুমি কি করবা, যদি সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকে mgh বের করবা, আর সর্বনিম্ন উচ্চতা যদি দেখে এখানে তোমার কি বলছে ভূমিতে পতিত অবস্থায় যদি বেগ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি হাফ এমভি স্কয়ার। ঠিক আছে, আবার এখানে কিন্তু mgh এটার সমান কিন্তু হাফ এমভি স্কয়ার। এটা কখন হয় বলতো, যখন কোন একটা বস্তু তুমি ফেলাচ্ছ, মাটিতে ফেলাচ্ছ, বলে ভূমিতে পতিত অবস্থায় এর গতি শক্তি কত, ভূমিতে পতিত অবস্থায় গতি শক্তি কত, বাট তোমাকে বেগ দেওয়া নাই, তাহলে বাট তুমি কি কত উচ্চতা থেকে পড়ছে সেটা তুমি জানো, তখন কি mgh ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। কারণ সর্বোচ্চ উচ্চতায় যেটা mgh, এই এখানে এসে কি সর্বনিম্ন উচ্চতায় সেটা হাফ এমভি স্কয়ার হয়ে যায়। এরপর আসো দেখো, একটি চলন্ত বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তার বেগ 10 মিটার পার সেকেন্ডে পৌঁছায়। আচ্ছা, এবং বস্তুটির গতির সামান্যই পরিবর্তিত হয়, বস্তু দ্বারা একক সময়কৃত কাজ কত, একক, এখানে কিন্তু একটা কথা বলছে তোমাকে, একক সময়কৃত কাজ। দেখো একক সময়কৃত কাজ মানে কি পি ডাব্লিউ বাই টি, এটা না একক সময়কৃত কাজ মানে কি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, মানে কি নির্দেশ করছে, ক্ষমতা নির্দেশ করছে। কি করছে তোমাকে ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতা। তাহলে ক্ষমতার আমরা কি পি ইকুয়াল টু, যখন আমাদের বল এবং যখন আমাদের কি দেওয়া থাকে বেগ দেওয়া থাকে, তখন আমরা কি জানি এফ ভি না, ক্রেনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম পি ইকুয়াল টু এফ ভি, যখন তোমাকে বল দেওয়া থাকবে বেগ দেওয়া থাকবে, তখন কি ক্ষমতার সূত্র কি হবে পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। তাহলে এফ এর মান কত 1 নিউটন, আর ভি এর মান দেওয়া আছে কত 10 মিটার পার সেকেন্ড, তার মানে কি এখানে কত বাচ্চা তুমি 10, দেখো 10 ওয়াট। ঠিক আছে, 10 ওয়াট, তাহলে এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 300 নিউটন পার মিটার বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এ কতটুকু সংকুচিত করলে এর 1.5 জুল কাজ হবে। দেখো স্প্রিং এর ক্ষেত্রে যে কাজ ডাব্লিউ, এটা সমান কত আমরা জানি হাফ কে এক্স স্কয়ার। তো তোমার কাজের মান দেওয়া আছে, বলছে কতটুকু সংকোচন, মানে এক্স এর মান তোমাকে বের করতে বলছে, এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে আমরা দেখো মানগুলো এক্স এর মান কিভাবে বের করবো, এক্স 2 এটা গুণ হয়ে যায় না, 2 ডাব্লিউ ডিভাইড বাই দেখো তো কে, এর পুরো রুট ইকুয়াল কত হচ্ছে এক্স, তাই না। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব, x ইকুয়াল টু ভ্যালুগুলো বসাই দাও, রুট ওভার 2 ইনটু 1.5 ডিভাইডেড বাই 300। তাহলে উপরে দেখো 3 হয়ে যাচ্ছে 2 গুণন 1.5, তাহলে 3 আর নিচে কত 300, তাহলে 1/100 হবে না, রুট ওভার 1/100, 1/100, তাহলে এটাকে রুট করলে কত হচ্ছে 1/10, তার মানে কি বলতো 0.1। ঠিক আছে, 0. কত 1, 0.1 মিটার, বা এখানে তুমি 0.1 মিটার এটা লিখতে পারো, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো তোমাকে দিবে, এভাবে প্রশ্ন। তারপর বল ধ্রুবক এফ, এটা সমান কত আমরা জানি এফ ইনটু কে এক্স। ঠিক আছে, তো এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে আমাদের পরীক্ষায়। দেখো এই যে এম ও 4m ভরের দুইটা বস্তু সমান গতি শক্তি নিয়ে গতিশীল, তাদের ভর বেগের অনুপাত কত। ভর দেখো ভিন্ন ভিন্ন, ভর ভিন্ন ভিন্ন, কিন্তু গতি শক্তিটা সমান, তার মানে E1 এটা ইকুয়াল টু কত E2, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে ভর বেগের অনুপাত মানে কি P1 বাই P2, এটা সমান কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ই সূত্র কি জানি, ই এর সূত্র ই সমান দেখো পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তো এই যে ই এবং পি সম্পর্কটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, ই সমানুপাতিক পি স্কয়ার, বুঝতে পারছো। তো এটা কিন্তু প্রশ্ন আসে, পি এর মান যদি এন গুণ করো তাহলে ই কত গুণ হবে বলো তো, এন গুণ। তো এই সূত্রগুলো কিন্তু আসে। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি E1 ডিভাইড বাই E2, এটা করলে কত বলতো P1 ডিভাইড বাই P2, এটা পুরো স্কয়ার। এটার প্রশ্ন কিন্তু দিবে। ঠিক আছে, তাহলে দেখো তাদের ভর বেগের অনুপাত কত, কি বলছে ভর বেগের অনুপাত কত, তাহলে গতি শক্তির সমান, তাহলে গতি শক্তি যদি সমান হয়ে যায়, তাহলে গতি শক্তির সমান, তাহলে আমাদের কি বলছে ভর বেগের অনুপাতটা কত, তাহলে দেখো তো, তাহলে গতি শক্তির সমান দেখো তো আমরা কি পাচ্ছি এখান থেকে P1 স্কয়ার ডিভাইড বাই 2m1 না, প্রথমটার জন্য 2m1 ইকুয়াল ডিভাইড বাই P2 স্কয়ার ডিভাইড বাই
2m2, এটা তো সূত্র। তাহলে m1 মানে কত m, আর m2 মানে কত 4m। তাহলে এখানে কত আছে p1 স্কয়ার ডিভাইড বাই 2m পাইলাম, আর এখানে কি পাইলাম p2 স্কয়ার ডিভাইড বাই 4 দুগুণে কত 8, 8m পাইলাম, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে আমরা mm কাটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো p1 ডিভাইড বাই p2, এটার উপরে স্কয়ার লেখা যায় এইভাবে, তারপর দেখো এটা উপরে চলে যাবে, তাই না? তাহলে 2/8 মানে কত 1/4 আলটিমেটলি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি p1 বাই p2 এর মান কত পাচ্ছ, রুট করে দিলে এই পাশে, তাহলে কত 1/2 হয়ে গেল। তার মানে অনুপাতটা কত p1:p2, এটার মান কত হবে 1:2, ঠিক আছে? তো এইভাবে আমরা সলভ করবো, এইভাবে প্রশ্নগুলো সলভ করবো ইজিলি। গতিশক্তি সমান, তার মানে এই সূত্র অ্যাপ্লাই করে দিয়ে মান পেয়ে যাবা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক মানে কে এর মান দেওয়া আছে, সম্পূর্ণ একটি স্প্রিং এর দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে। বৃদ্ধি মানে কি এক্স এর মান দেওয়া আছে, তাহলে তোমাকে আমরা জানি কি এফ এটা সমান কত, এটা সমান কে এক্স, এটা জানি না, এটা জানি। তাহলে আমাদের কি এক্স এর মান দেওয়া আছে, বলের মান বের করতে, এফ ইকুয়াল টু কি এক্স জানি। তাহলে দেখো কে এর মান কত দেওয়া আছে 100, আর এক্স এর মান কত দেওয়া আছে 0.01, তার মানে কি এটা কি হবে 1 নিউটন। পরবর্তী প্রশ্ন দেখো কোন বস্তুর ভরবেগ, ভরবেগ মানে কি পি, এবং গতিশক্তি ই এটা যদি সমান হয় তাহলে বস্তুর বেগ ভি ইকুয়াল টু হোয়াট। দেখো ভরবেগ মানে পি, এটা সমান আমরা জানি কি ই, ঠিক আছে? তাহলে ভরবেগ মানে কি জানি বলতো এমভি না, আর গতিশক্তি মানে কি হাফ এমভি স্কয়ার। তাহলে উভয়পক্ষে যদি এমভি দিয়ে ভাগ করে দাও তাহলে এই পাশে থাকে 1, আর এই পাশে কি থাকে বলতো হাফ ভি। তাহলে অতএব ভি সমান কত বলতো 2, এই পাশে চলে গেল, তাহলে 2 এই যে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখবে যে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা চলে আসছে, এই প্রশ্নটা চলে আসছে। পরবর্তী প্রশ্ন দেখো 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান হতে 5500 গ্রাম ভরের একটি বোমা ফেলে দেওয়া হলো, তাহলে ভূমি স্পর্শকার মধ্যে গতিশক্তি, দেখো এখানে গতিশক্তি বের করতে বলছে, গতিশক্তি মানে কি হাফ এমভি স্কয়ার, কিন্তু তোমাকে ভি দেওয়া আছে, ভি দেওয়া নেই, কিন্তু দেখো কতটুকু উচ্চতা থেকে তুমি ফেলছো এটা কিন্তু দেওয়া আছে। তো বলছে মানে ভরবেগের সংরক্ষণশীলতা, তো এখানে যে আমাদের mgh, তোমার যদি এইচ এর মান দেওয়া থাকে তো এই বিন্দুতে কিন্তু হাফ এমভি স্কয়ার, এই দুইটা কিন্তু সমান, দুইটা কিন্তু সমান, দুইটাই কিন্তু মোট শক্তির সমান। তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি যে উচ্চতা যদি দেওয়া থাকে, কত উচ্চতা থেকে তুমি ফেলতেছো এটা দেওয়া থাকলে এই যে বিন্দুতে আসলো, এই বিন্দুতে পৌঁছাইলে যে গতিশক্তি পাবা, এই গতিশক্তি আলটিমেটলি কি এই বিভব শক্তি, অর্থাৎ টোটাল বিভব শক্তিটা কি করে গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়। এই যে আমাদের বিভব শক্তিটা, এই বিভব শক্তিটা কি হবে গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে, গতিশক্তিতে কি হবে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অতএব তুমি এই যে গতিশক্তির মানটা পেয়ে যাবা, গতিশক্তি ই ইকুয়াল টু, কিন্তু এখান থেকে তোমাকে বেগের মান ভি ইকুয়াল টু ওয়াট বের করতে বলে তুমি এখান থেকে এই সূত্র করে ভি এর মানটাও বের করতে হবে, কত বেগের নিচে পতিত হবে বা কত বেগে আঘাত হানবে, এটাও কিন্তু ভি এর মান তুমি এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে? ভি এর মানটাও কিন্তু এই সূত্র থেকে অ্যাপ্লাই করতে পারবে। অনেক সময় তোমাকে ভি ইকুয়াল টু হোয়াট এটা তোমাকে দিবে, তখন এই দুইটা এম জে ইকুয়াল টু হাফ এম স্কয়ার করে ভি এর মানটা ওই পাশে সমান করে মান বের করতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের বের করতে বলছে কি গতিশক্তি, তাহলে গতিশক্তি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে mgh হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে m এর মানটা কত, m এর মান দেওয়া আছে 500 গ্রাম মানে 0.5, g এর মান আছে 9.8, আর h এর মান দেওয়া আছে কত 1 কিলোমিটার, ঠিক আছে? 1 মিটারে প্রকাশ করব তাহলে কি 1000 লাগবে। অ্যানসার কত হয়েছে আমাদের 0.5 কে এটা দিয়ে কাটলে কত 4.9 হয়, আর 4.9 কে এটা দিয়ে গুণ করলে দেখো 100, তাহলে 400 এরকম একটা মান তুমি পাবা, তাই না? 490 টোটাল কত 490 জুল। সব কি ঠিক আছে নাকি দেখি তো একটু। এখানে তোমার হবে হচ্ছে এখানে 2 দিয়ে কাটলে 4.9 হবে, 4.9, ঠিক আছে? আর এখানে থাকবে তোমার কত 1000, একটা শূন্যের জন্য দশমিক করে তাহলে 49, তার সাথে দুইটা শূন্য হবে, তাহলে 49 দুইটা শূন্য হবে, এটা বলছিল, ঠিক আছে? 4900 জুল, 4900 জুল গতিশক্তি, বুঝতে পারছো? তো এইভাবে আমরা সলভ করবো, যখন এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে গতিশক্তি অর্থাৎ মাটিতে আঘাত হানার সময় গতিশক্তি কত, তখন আমরা mg ইকুয়াল টু হাফ ইউজ করব। আবার যদি বলে মাটিতে আঘাত হানার সময় বেগ কত ছিল, সেই ক্ষেত্রেও কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করে বেগের মান দেখো বের করতে, v এটার সমান কিন্তু ইজিলি বের করা যায় 2mgh ডিভাইড বাই m রুট ওভার mm কাটা, তাহলে কি থাকবে বলতো রুট ওভার 2gh, এটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু v এর মানটা পেয়ে যাবা, যদি বেগটা চাই তোমার কাছে, ঠিক আছে? যদি বলে v ইকুয়াল টু হোয়াট। পরবর্তী প্রশ্ন দেখো 60 কেজি ভরের এক লোক 30 মিনিট 600 মিটার উঁচুতে উঠতে পারে, তার কাজ করার ক্ষমতা কত? তাহলে 30 মিনিটে সে এত মিটার উঁচুতে উঠতে পারে, তার মানে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে p ইকুয়াল টু কত w/t, তাই না? w/t এর উচ্চতা কথা বললে কি হবে বলতো mj হিসাব না, mj ডিভাইড বাই t হবে। তাহলে তোমার m কত 60 কেজি, g কত 9.8 গুণন h এর মান কত আছে 600 মিটার ডিভাইড বাই t এর মান কত আছে 30 মিনিট, তার মানে 30 সেকেন্ড দিয়ে কনভার্ট করতে হবে, এটা 60। তাহলে দেখো এটা কাটলো 30 দিয়ে এটা কাটলো, তাহলে কত 20, তাহলে দেখো 9.8 কে গুণ করলে কত হয় 196, ঠিক আছে? 196 ওয়াট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে, খুবই সহজ প্রশ্ন দিবে, যেটা তোমার হ্যান্ড ক্যালকুলেশন আছে এখানে,
তো আমারই কঠিন প্রশ্ন করবে না, তো তুমি একটু টেকনিক্যালি সূত্রগুলো জানলে মোটামুটি আনসার করে আসতে পারবে সবগুলা। দেখো যদি ভর অর্ধেক হয় এবং বেগ দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে, মানে ভর আর তোমার বেগটা সম্পর্ক স্থাপন করতে বলছে। দেখো ই এটা সমান আমরা কি জানি, ই ইকুয়াল কত, ই ইকুয়াল হচ্ছে হাফ এম বি স্কোয়ার, ইকুয়াল কত হাফ এম বি স্কোয়ার, তার মানে ইটা এম এর সমানুপাতিক, তারপর কি এটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, তাই না? তাহলে দুইটা চেঞ্জ করলে আমাদের আলটিমেটলি গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে। দেখো এই যে ই টু ডিভাইড বাই হচ্ছে ই ওয়ান, এটা সমান আমি কি লিখতে পারি, এম টু ভি টু স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে হাফ হাফ কাটা যাবে, তাই না? তাহলে এখান থেকে দাও ভ্যালুগুলো বসাই, এম টু যদি ভর অর্ধেক করলাম বেগ দ্বিগুণ করলাম, তার মানে ভরটা কি করছে অর্ধেক করছে, তাহলে হাফ এম ওয়ান হলো আগের তুলনায় অর্ধেক করলো, আর বেগটা কি করছে আগের তুলনায় দ্বিগুণ, তার মানে দেখো ফোর ভি ওয়ান স্কোয়ার হবে না, দুইয়ের পর স্কোয়ার মানে কি ফোর ভি ওয়ান স্কোয়ার হয়ে যাবে, নিচে কি থাকলো এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, তাহলে ভি ওয়ান স্কোয়ার কাটা গেলো, এম ওয়ান এমন কাটা গেলো, তাহলে এটা একটা দুই হইলো না, তাহলে দেখো ই টু বাই ই ওয়ান এটা সমান কত পাইলে, এটা সমান দুই, তার মানে ই টু সমান কত হবে, ই টু সমান হবে হচ্ছে টু ইন্টু ই ওয়ান, তার মানে আগের তুলনায় কয় গুণ, আগের তুলনায় দ্বিগুণ, আগের তুলনায় কয় গুণ দ্বিগুণ। তো এই যে এই টাইপের প্রশ্ন তুলনা সাপেক্ষে যে প্রশ্নগুলো এগুলো দিন তোমার পরীক্ষা আসবে, একটাকে দ্বিগুণ করলাম বা একটাকে তিন গুণ করলাম, তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি কেমন হবে এরকম প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো একটি কণার উপর যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে কণাটি এক্স অক্ষ বরাবর 10 মিটার সরে গেল, এক্স অক্ষ বরাবর 10 মিটার, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ যেটা আর এটা সমান কত হলো, তো 10 আয় না, তাহলে আমাদের সরণটা কি হবে এক্স অক্ষ বরাবর, তাহলে ভেক্টরে নিব আমরা, যেহেতু বলটা কি দেওয়া আছে ভেক্টরে, তাহলে যেই অক্ষ বরাবর সেই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর কি আই, তাহলে আর ইকুয়াল টু কত হবে 10 আই, তাহলে আমাদের কাজের মানটা কি হবে ডাব্লিউ, এটা সমান কত এফ ডট আর না, এফ ডট আর ডট গুণ করতে হবে, তাহলে ডট গুণ করে দাও, তাহলে শুধু আই এর সাথে আই গুণ হবে, তাহলে দেখো 5 10 50, তাহলে এখানে 50 জুল হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগের মান পি ইকুয়াল টু ভর তোমাকে বের করতে হবে, তাহলে পি এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি ছিল আমরা জানি, পি স্কয়ার ডিভাইড বাই 2m, এটা সমান কত গতিশক্তি, তাই না? তাহলে তোমাকে পি এর মান বের করতে বলছে, পি স্কয়ার এটা সমান কত 2m ই, অতএব পি সমান কত হচ্ছে √2m ই, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখো 400 কেজি ভর এবং 1 মিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক 2 মিটার পার সেকেন্ড বেগে ঘুরিয়ে চললে এর গতিশক্তি কত হবে, এর গতিশক্তি কত হবে তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখো আমাদের কি করতে হবে, এখানে দেখো গড়িয়ে চলেছে, তাই না? তাহলে গড়িয়ে যখন চলে তখন তার কি রৈখিক রৈখিক গতিশক্তি থাকে, তার সাথে কি কৌণিক গতিশক্তি থাকে, ঠিক আছে? যখন গড়িয়ে চলে, যখন একটা বস্তু গড়িয়ে চলে, দেখো গড়িয়ে চলে মানে কি সে ঘুরতেছে না, সে ঘুরতে ঘুরতে সামনের দিকেও যাচ্ছে না, তাহলে গড়িয়ে চললে তার কি কি থাকে, রৈখিক গতিশক্তি থাকবে, আবার কি থাকবে কৌণিক গতিশক্তিও থাকবে, ঠিক আছে? কৌণিক গতিশক্তি থাকবে, তাহলে টোটাল যে শক্তি এটা সমান কি হবে, রৈখিক গতিশক্তি মানে কি হাফ এমভি স্কয়ার, এবং রৈখিক গতি কৌণিক গতিশক্তি মানে কি হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে? তো এখন তোমাকে কি দেওয়া আছে, বেগ ভি দেওয়া আছে, তাহলে ওমেগা আর ভি এর মধ্যে সম্পর্ক তোমার লাগবে, তো দেখো আমরা ভি এটা সমান কি জানি ওমেগা ইন্টু আর, তো তোমার এখানে ওমেগার মানটা ভি এর মাধ্যমে প্রকাশ করতে, তাহলে ওমেগা এটা সমান কত ভি বাই আর, ঠিক আছে? তাহলে ভি এর মান দেওয়া আছে কত, দেওয়া আছে 2 মিটার এবং ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, তাহলে 1, তার মানে আমি এখানে দেখতে পারি 2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? ওমেগার মানটা পেয়ে দিলাম, তাহলে এখানে ভ্যালুগুলো বসাইলে অ্যান্সার পেয়ে যাবা। তো আমাদের নিরেট গোলকের ক্ষেত্রে যে আয়ের মানটা সেটা আমরা বসাবো আগে, দ্বারা সূত্রগুলো বসাই দিই, হাফ এম ভি স্কোয়ার প্লাস, এখানে একটা কথা উল্লেখ আছে দেখো নিরেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কোন ধরনের গোলক, তো নিরেট গোলকের ক্ষেত্রে যত কি 2/5 এম আর স্কোয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি যদি লিখি তাহলে কত হাফ আসলো, এবং আই এই আই সমান হচ্ছে তোমার হচ্ছে 2/5 ইন্টু এম আর স্কোয়ার, তারপরে হচ্ছে ওমেগা স্কোয়ার, তো ওমেগার মানটা তো আমরা পাইছি, ওমেগার মানটা তো আমরা পাইছি, তাই না? তাহলে এখানে ভ্যালুগুলো এবার বসাবা, তাহলে দেখো হাফ ইন্টু এম এর মানে কত 400 গুণন ভি স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে 4 যোগ এখানে হাফ, দেখো এই দুই কাটা গেল, থাকলো কত শুধু 1/5 থাকলো, 1/5 গুণ এখানে ভর কত 400 গুণন আর স্কয়ারের মান কত, আর স্কয়ার মান কত, আর স্কয়ার মান হচ্ছে 4 গুণন ওমেগার মান এখানে কত পাচ্ছ, ওমেগার মান হচ্ছে 2 স্কয়ার মানে কত, এখানেও 4, তাহলে এবারে ক্যালকুলেশন করে তাহলে হচ্ছে আমাদের এই প্রশ্ন কি হবে, গতিশক্তি ইকুয়াল টু কি হবে, গতিশক্তি ইকুয়াল টু রৈখিক গতিশক্তি যোগ হচ্ছে কৌণিক গতিশক্তি, তাহলে আমাদের এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তি হাফ এম স্কয়ার, এবং এই পার্টটা হচ্ছে আমাদের কি কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। তো এখানে আয়ের মানটা লাগবে, আয়ের মান দেখো এখানে কি নিরেট গোলক বলছে, তো নিরেট গোলকের ক্ষেত্রে আয়ের মানটা কি 2/5 ইন্টু
এম আর স্কোয়ার, ভর দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধ, তো আমরা এখানে আই এর মানটা বের করলাম। এবং দেখো ওমেগার মান আমার লাগবে, ওমেগা মানে কি ভি বাই আর, তাহলে ভি বাই আর করলে কত হচ্ছে 2 পাচ্ছি। তো এবার ভ্যালুগুলো বসাই দিলে আমরা ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাব 1120 জুল। 1120 জুল হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতায় উঠানোর জন্য একটি লিফট ব্যবহার করা হলো। আচ্ছা ঠিক আছে, কতটুকু উচ্চতায়? 6 মিটার উচ্চতায়। কত বস্তু? 50 নিউটন। এটি 70 জুল শক্তি মাত্র ব্যয় করলো। যতটুকু শক্তি উৎপাদন হইলো তার থেকে মাত্র 70 জুল শক্তি ব্যয় করছে। তাহলে অপচয় কতটুকু হয়েছে? তাহলে টোটাল শক্তি কতটুকু হয়েছিল বলতো? টোটাল যে শক্তি উৎপন্ন হয়েছিল কত? mjh না, mjh পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে, তার থেকে ব্যয় হয়েছে কত? তো 70 জুল। তাহলে মোট থেকে 70 বাদ দিলে আমরা অপচয় কিন্তু মানটা পেয়ে যাবো। তাহলে দেখো এম এর মানটা কত? এখানে এম এর মান দেওয়া নেই, আমরা ডিরেক্ট হলো mg, এই mg এর মানটা পাচ্ছি। mg এর মান কত? 50 নিউটন। ঠিক আছে, 50 নিউটন ওজন, সরি 50 গুণ হচ্ছে এইচ এর মান দেওয়া আছে কত? 6, এইচ এর মান দেওয়া আছে 6, তাহলে পাচ্ছ কত? 30। তাহলে 300, এই 300 জুল এটা আমরা কি পাচ্ছি? টোটাল আমাদের শক্তি প্রডিউস হচ্ছে। তাহলে আমাদের ব্যয় হয়েছে কতটুকু? 70 জুল। তাহলে মানে আমাদের অপচয় কতটুকু হয়েছে? বাকিটা আমাদের অপচয় হয়ে গেছে। অপচয়কৃত কতটুকু হয়ে গেল? 300 মাইনাস 70, 300 মাইনাস 70, তার মানে কত? আলটিমেটলি 230 জুল। এটা হচ্ছে আমাদের কি বলতো? অপচয় হয়েছে, এটা আমাদের অপচয়। তাহলে এরকম প্রশ্ন বললে তুমি টোটাল কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে সেটা দেখবা, তার থেকে কতটুকু ব্যয় হয়েছে বাদ দিবা, তাহলে কি অপচয়কৃত শক্তি পেয়ে যাবা। এরপর দেখো, কোনো বস্তুর গতিশীল অবস্থায় বস্তুর বেগ কত? 2 মিটার পার সেকেন্ড, এবং গতি শক্তি 1 জুল হলে ভর কত? তাহলে বস্তুর বেগ দেওয়া আছে, গতি শক্তি দেওয়া আছে, ভর বের করতে পারবা না? হাফ এম ভি স্কোয়ার, ওখান থেকে এম এর মানটা বের করবা। দেখো হাফ এম ভি স্কোয়ার, এটা মানে কি? এটা ই। তাহলে তোমাকে এম এর মানটা বের করতে হলে তুমি কি করবা? এম এটা সমান কি লিখবা? 2e ডিভাইড বাই ভি স্কোয়ার না? তো ভ্যালু বসায় দাও, 2e গুণন গতিশক্তি মাইনাস 1 আর ডিভাইড ভি স্কোয়ার, গতিশক্তি 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে এটা কাটলে কত হয়? 2 থাকে, তার মানে 1/2, দ্যাট মিন 0.5 কেজি। ঠিক আছে, তো এইভাবে আমরা ইজিলি মানগুলা বের করতে পারবো। যেটা চাচ্ছে, যার সূত্রগুলো মনে রাখবা, গাণিতিক প্রশ্নের সমাধানের জন্য সূত্রগুলো তোমার কিন্তু মেইন। ঠিক আছে, এবার আসো কাজের মাত্রা কত? তো আমরা কিছু দেখলাম কাজের মাত্রা কি বলতো? এফ এস না, এফ এস অর্থাৎ বল এবং কি তার সাথে দূরত্ব যদি করে দিই, কাজের মাত্রা সমান। ঠিক আছে, কাজের মাত্রা টর্কের মাত্রা এটা কিন্তু সমান। তাহলে সেটা কি ছিল? এম এল স্কোয়ার। এম এল স্কোয়ার হচ্ছে টি ইনভার্স 2, এই যে সি নাম্বারটা। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হয়? 0 হয়। এবার আসো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ অবশ্যই কি হবে? 0 হবে। কারণ কি বলতো, আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থাকে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আছে। তাহলে আমরা ডাব্লিউ এটা সমান আমরা কত জানি? এফ এস কস থিটা না, এফ এস কস থিটা। তাহলে এখন থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি ডাব্লিউর মানটা কত হয়ে যাবে? ডাব্লিউর মানটা 0। তাহলে ডাব্লিউ মান ম্যাক্স কখন হবে বলতো? সর্বোচ্চ কাজ কখন পাবো? যখন থিটার মানটা হবে 0 ডিগ্রি। থিটার মান কত হবে? 0 ডিগ্রি। তখন আমরা কি সর্বোচ্চ কাজ পাবো। এবং নেগেটিভ ঋণাত্মক কাজ কখন পাবো বলতো? ঋণাত্মক কাজ কখন পাবো? যখন থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে, থিটার ভ্যালুটা কি বলতো? 90 ডিগ্রি থেকে বড় হবে। থিটার ভ্যালুটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট, এরকম একটা মান পাবো। ঠিক আছে, দেখো থিটার ভ্যালুটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি বড় এবং কিন্তু 180 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা কি পাবো? ঋণাত্মক কাজ পাবো। ঠিক আছে, ধনাত্মক কাজ কি 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ হলে আমরা ধনাত্মক কাজগুলো পেয়ে যাবো। ঠিক আছে, আর যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে? cos 90 ডিগ্রি মান 0, তখন কাজের মানটা 0 হয়ে যাবে। আর সর্বোচ্চ কাজ কখন পাবো? যখন থিটার মানটা 0। ঠিক আছে, বিপরীত দিকে নিম্ন কাজ কখন পাবো? সর্বনিম্ন, ডাব্লিউ মিনিমাম, এটা কখন হবে? যখন হচ্ছে থিটার মানটা কত হবে? 180, অর্থাৎ দুইটা দুই দিকে হবে। একটা বল এদিকে দিল আর সরণ কি হলো? ঠিক এদিকে, তখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এবার দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত কি? ঋণাত্মক কাজের শর্ত কি? 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে এবং 180 ডিগ্রি সমান বা ছোট। 180 ডিগ্রি সমান বা ছোট, এই যে বি নাম্বারটা রাইট অ্যান্সার। আর যদি বলে ধনাত্মক কাজ কি পাবো বলতো? 0 ডিগ্রি থেকে সমান বা বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এটা হচ্ছে ধনাত্মক কাজের জন্য। এবার আসো একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল করতে 50 নিউটন বল লাগে। তাহলে পথের ঘর্ষণ বল 10 নিউটন, বস্তুটির ভর কত? এটা আলটিমেটলি আমাদের ওই যে নিউটনের বলবিদ্যার, আসলে এটা আমাদের ঢুকে গেছে। তো এটা করে দেখো, একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল, তার মানে লব্ধি ত্বরণ তোমাকে দেওয়া আছে, আর এত নিউটন বল প্রয়োগ করতে হয়, তার মানে প্রযুক্ত বল দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, বস্তুটির ভর কত? তার মানে আমরা জানি এই যে এম এ এটা সমান কত? প্রযুক্ত বল মাইনাস হতে ঘর্ষণ বল। তাহলে এম এর মান কত হবে? এম এটা সমান কত? এফ মাইনাস এফ কে ডিভাইড বাই এ। তাহলে দেখো 50 মাইনাস হচ্ছে 40, সরি 50 মাইনাস 10, আলটিমেটলি 40 হয়, 50 মাইনাস 10 এর মান কত? ত্বরণ দেওয়া আছে 10। তাহলে দেখো 40 ভাগ 10 মানে কত? 4 না? তাহলে 4 কেজি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ দেওয়া আছে, তাহলে গতি শক্তি কত? তাহলে বেগটা কি দেওয়া আছে? ভেক্টরে দেওয়া আছে।
ভেক্টরে দেওয়া আছে, তোমার কি ভেক্টরের মানটা বের করতে হবে, তাই না? মান বের করতে হবে। তার মানে আমরা জানি কি আমাদের যে গতিশক্তি ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, বেগের মান লাগবে। তাহলে আমাদের বেগের মানটা আমরা তো জানি কিভাবে বলতো, ভি যদি দেওয়া থাকে 2y প্লাস হচ্ছে 5j, তাহলে ভি এর মানটা কত হবে, রুট ওভার 2 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 5 এর উপর স্কয়ার, তার মানে 4 আর 25 মানে রুট 29, ঠিক আছে? 25 আর 4 29, তাহলে এখানে কত হলো, হাফ ইন্টু 200 গ্রাম মানে কত, 0.2 গুণন, এখানে দেখো রুট ওভার 29 তারপর স্কয়ার, তাহলে এটা কাটলে কত, 0.1 থাকে, তাহলে 29 ইন্টু 0.1 মানে কত, 2.9 জুল, 2.9 জুল হচ্ছে। তো এখন আমরা মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা দেখবো। তো এখান থেকে দেখো বেশ কয়েকটা প্রশ্ন আমাদের আসে জাবিতে। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, একটি বস্তু পৃথিবীর ব্যাসার্ধের 1/3 অংশের সমান দূরত্ব পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে অবস্থান করলে বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ কত হবে, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের তুলনায় সে গভীরতায় আছে 1/3, ঠিক আছে? ব্যাসার্ধের তুলনায় 1/3 অংশ গভীরে আমাদের আলটিমেটলি অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে। তো আমরা নর্মালি যে জি এর মান সেটা কত জানি, সেটা জানি হচ্ছে 4/3 পাই রো জি আর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ঘনত্ব দেওয়া থাকলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান। তো এখানে যদি গভীরতায় জি ডি, এটা হচ্ছে টি গভীরতায়, সেটা হচ্ছে 4/3 পাই রো জি আর মাইনাস ডি। তো ডি এর জায়গায় আমরা কত বসাবো, r/3 বসাবো। তাহলে দেখো 4/3 ইন্টু পাই রো জি আর মাইনাস r/3, তাহলে দেখো এখানে r3 হচ্ছে লসাগু, তাহলে 4/3 পাই রো জি, 3 যদি লসাগু হয় তাহলে 3r মাইনাস r মানে কত, আলটিমেটলি 2r ডিভাইড বাই 3। তো দেখো গুণ করে দাও, 3 3 9 আর 4 2 8, তার মানে আমরা কত পাচ্ছি, 8/9 পাই রো জি। তো এটাই কিন্তু অ্যান্সার, 8/9 পাই রো জি ইন্টু আর, পাই রো জি ইন্টু আর, তাহলে 8/9 দেখো পাই রো জি, আর এই যে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সমান ভরের দুইটা উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে আর ও 4r হলে দুইটা পর্যায়কালের অনুপাত কত। তো আমাদের যে ক্যাপলারের সূত্র সেটা হচ্ছে পর্যায়কাল এবং আমাদের যে সূর্যের থেকে গ্রহের যে দূরত্ব, ঠিক আছে? তাহলে এটা যে সূত্র ছিল সেটা আমরা কি জানছিলাম, যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক আছে? তো এই সূত্র থেকে আমরা এই প্রশ্নটার অ্যান্সার বের করবো। তাহলে দেখো T1 ডিভাইড বাই T2 কি বলছে, পর্যায়কালের অনুপাত কত। তাহলে দেখো এখানে আমরা দেখো T1 বাই T স্কোয়ার, এটা স্কোয়ার ইকুয়াল কত পেলাম, দেখো তো R1 ডিভাইড বাই R2, এটার উপরে কিউব, তাহলে দেখো কিউব করলে আলটিমেটলি কি হচ্ছে, 1/4 এত আসছে, তাই না? তাহলে 1/4 কিউব মানে 1 ডিভাইড বাই 4 16 64 হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে এটাকে রুট করতে হবে, তাহলে T1 বাই T2 ডিভাইড বাই T2 এটা সমান কত হচ্ছে, রুট করে দিলে 1/8। আমাদের পরবর্তী প্রশ্ন, পৃথিবী একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে চাঁদের দৈর্ঘ্য কত হবে, চাঁদে দেখো অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু শূন্য, চাঁদে হচ্ছে অভিকর্ষ যে ত্বরণ সেটা কত, 1/6 অংশ, তাই না? তো এখানে দোলকের যে দৈর্ঘ্য, পৃথিবীর একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি পৃথিবীতে 1 মিটার হয়, চাঁদে নিয়ে গেলে এটা হবে 1/6 মিটার হয়ে যাবে। এটা কত গুণ হয়ে যাবে, 1/6 মিটার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মুক্তিবেগ কত। পৃথিবীর মুক্তিবেগ তো এটা আমাদের জানা, তার কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এটা মনে রাখবা, ঠিক আছে? তো দেখো পৃথিবীর মুক্তিবেগ, তো এখানে আমাদের মুক্তিবেগের সূত্রগুলো সেগুলো কিন্তু লাগে, ভি ইকুয়াল টু রুট ওভার 2gr, ঠিক আছে? তো এই সূত্রগুলো কিন্তু লাগে, বুঝতে পারছো, সূত্রগুলো কিন্তু লাগবে। এরপর দেখো 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত। তাহলে 1 কেজি, এটা আছে আমাদের কি, আমাদের সেই মহাকর্ষ বলের সূত্র, তাই না? মহাকর্ষ বলের সূত্র কি ছিল আমাদের, জি এফ জি ইকুয়াল কত, জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো দেখো ভরগুলা সব 1 কেজি 1 1 করে, এটাও 1, তার মানে আলটিমেটলি জি এর মানটা কি হচ্ছে, এফ জি এর মান, আর জি এর মানটা কত, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 nm স্কোয়ার কেজি ইনভার্স 2, তাই না? তো এটা তো আমাদের কি বল হয়ে যাচ্ছে না, বল। তো বলে যখন কনভার্ট হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, তো নিউটন হয়ে যাবে না, তখন এটা কি হয়ে যাবে, নিউটন হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এম ভরের একটা বস্তু কেটে এম ও m - m
দুইটা বস্তুতে রূপান্তর করলাম, ঠিক আছে। এখানে দুইটা ভর আছে, এম আছে আর এম মাইনাস এম আছে। এখন এম বাই এম কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? তো মহাকর্ষ বল সর্বোচ্চ ও সর্বনিম্ন এটার জন্য আমরা কি জানি যে ডিএম বাই ডি এটা ইকুয়াল 0, এই পার্টটা আমরা জানি, বা এটাকে অন্তরীকরণ করলে কি পাবো? অন্তরীকরণ করলে 0 পাবো, ঠিক আছে। তো ডিএফ বাই ডিএম এটা ইকুয়াল কত? 0 হবে। তাহলে আমাদের এখানে এফ এর সূত্রটা কত দেখো তো, এফ এটা কত পাচ্ছি? এফ এটা সূত্র কত পাচ্ছি? জি ইন্টু এম মাইনাস ছোটদের এম ডিভাইড বাই ডি স্কোয়ার, ঠিক আছে। এতটুকু তো বুঝলা। এবার সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য আমরা কি করব? ডিএফ বাই ডিএম এটা বের করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আলটিমেটলি আমাদের এই যে জি বাই ডি স্কোয়ার কি আসছে? এটা কনস্ট্যান্ট না, তাহলে এটা আলাদা করে নিলাম। তাহলে দেখো ডি বাই ডিএম অফ এম দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে দেখো কি পাচ্ছ? এম ইন্টু এম মাইনাস হচ্ছে এম স্কোয়ার ডিভাইড না এটাই হবে, হ্যাঁ। তাহলে এটার মান কত হবে? এটা ইকুয়াল 0 হবে। সর্বোচ্চ সর্বনিম্নের জন্য এটা ইকুয়াল কত? 0 হবে। তাহলে দেখো জি বাই ডি স্কোয়ার ইন্টু এম দিয়ে অন্তরীকরণ করলে কত হচ্ছে? এখানে এম পাচ্ছ আর মাইনাস 2m পাচ্ছ, ঠিক আছে। এটা তো 0, তাহলে এটা পক্ষান্তর করে গেলে কি 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাহলে তুমি কি পাচ্ছ? বড় হাতের এম ক্যাপিটাল এম মাইনাস হচ্ছে 2m ইকুয়াল কত? 0। তো এখান থেকে দেখো এম ইকুয়াল কত পাচ্ছ? 2m। তাহলে আমাদের লাগবে কি? বড় হাতের এম বাই ছোট হাতের এম, তাই না? তাহলে এখানে এমটা নিয়ে চলে আসো, বড় হাতের এম ডিভাইড বাই ছোট হাতের এম ইকুয়াল কত? 2। তাহলে এই যে 2 এটা হচ্ছে আমাদের आंसर, যেটা দেওয়া হচ্ছে 2 নম্বরে। তার মানে বুঝো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, এখানে সর্বোচ্চ বলুক বা সর্বনিম্ন বলুক, ঠিক আছে। তাহলে এখানে কি করব? ডিএফ বাই ডিএম এটা ইকুয়াল কত হইতো? 0 হইতো, ঠিক আছে। এবার দেখো নিচের কোনটি সত্য নয়? সত্য নয়, দেখো জি এর মান বস্তুর উপর নির্ভর করে না। অবশ্যই বস্তুর ভরের উপরে জি এর মান নির্ভর করে না। জি এর মান ভূকেন্দ্র থেকে দূরত্ব, জি এর মান কি কোনো কিছুর উপর, এটা কি সার্বজনীন ধ্রুবক বলা হয়। সার্বজনীন ধ্রুবক মানে কি? এটা কোন একটা মান চেঞ্জ করলে মানটা পরিবর্তন হবে না, তো মানটা কি কনস্ট্যান্ট থাকবে। দেখো তো 6.67 10 টু দি পাওয়ার -13 আছে না, -13 হবে না কি হবে? -11 হবে, তাই না? -11 হবে। তার মানে এটা আমাদের ভুল, জি এর মানটা এখানে ভুল দেওয়া আছে। পরে দেখো যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে, তাহলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি কত? তার মানে ব্যাসার্ধ কি করছে? 1% কমাই দিছো। তাহলে আমরা জি এর মান, জি এর সূত্র কি জানি? জি এটা ইকুয়াল টু কত? জি এম ডিভাইড বাই আর স্কয়ার। তো এম এবং জি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা জানি এখান থেকে কি বলতো? জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার। তো দেখো আমাদের r1 তো আর আছে এবং r2 কি করছি? পৃথিবীর ব্যাসার্ধে 1% কমাই দিয়েছি। 1% কমানো মানে কি? 1% কমানো মানে তোমার এখানে হয়ে গেছে 99% আর, ঠিক আছে। তো 99% আর মানে এটা দ্বারা কি বোঝায়? যে আর গুণন 99 ডিভাইড বাই 100, তাই না? তাহলে আর টু কি হচ্ছে? আর গুণন 99 বাই 100। কেন? কারণ আর এর 1% কমাইছে, তাহলে কি থাকে? 99% আর থাকে। তাহলে টোটাল আর টু কত হচ্ছে? আর ইন্টু 99 বাই 100, তার মানে কত বলতো? 0.99 ইন্টু আর। তো আমাদের এখানে সম্পর্কটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে ভূপৃষ্ঠের অভিকর্ষ জি এর মান কতটুকু কমবে বা বাড়বে? তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি জি2 ডিভাইড বাই জি1 এটা সমান কত বলতো? আর1 ডিভাইড বাই হচ্ছে আর2, এটার উপরে কি হবে? স্কয়ার হবে, তাই না? তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই। উপরে থাকলো কত? আর নিচে আছে কত? 0.99 আর এটার উপরে স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ভ্যালুটা আসে 1.02 আর জি1 অর্থাৎ জি1 এখানে চলে আসলো। জি2 এর মানটা কত আসলো? জি2 এর মানটা দেখো 1.02 জি1, অর্থাৎ এটাকে আমি 1.02 ইন্টু জি এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কতটুকু পরিবর্তন হইলো বলো তো? কতটুকু পরিবর্তন হয়েছে? আগে ছিল 1g, এখন হলো 1.g, তাহলে ডেল জি এটা সমান কত হচ্ছে? 1 মাইনাস 1.02 জি ইকুয়াল কত? 0.02। এত পার্সেন্ট কি হচ্ছে? এত চেঞ্জ হইলো। তাহলে এটাকে আমরা শতকরা প্রকাশ করলে কি হবে? এর সাথে 100 গুণ করে দেবো। এর সাথে যদি 100 গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? দেখো তো 2%। এই 2% কি পজিটিভ না নেগেটিভ? এখানে পজিটিভ ছিল, তার মানে এটা কি হচ্ছে? বৃদ্ধি পাইছে। এটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তার মানে 2% কি হচ্ছে বলো? 2% বৃদ্ধি পাইছে। তাহলে আমরা প্রথমে কি r1 ইকুয়াল টু r পৃথিবীর ব্যাসার্ধের সমান, আর r2 কি হচ্ছে? পৃথিবীর ব্যাসার্ধের 99% গুণ হচ্ছে, 1% কমাইছে, তার মানে কি 99% আর থাকতেছে। তাহলে এখানে এটা মান কত? 0.99 আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এটা আমরা সম্পর্ক স্থাপন করছি জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার। দেন আমরা কি জি2 বাই জি1 ইকুয়াল টু r1 বাই r2 স্কয়ার লিখে যাই। তো এখানে ভ্যালুগুলো বসাই দিলে তোমার মানটা চলে আসে, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের পরবর্তী অবস্থায় অভিকর্ষ অঞ্চলে কতটুকু পরিবর্তন হয়েছে? 1 মাইনাস 1.0, তাই না? 1 মাইনাস 1.0 দ্যাট মিন্স 0.02% জি। দেখো কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কত? তাহলে আমরা জানি জি এর মানটা কি বলতো? জি এর মানটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমানুপাতিক এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? ভরের সমানুপাতিক ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি বলছে? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণে কোনো গ্রহের ভর ও
ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে আমরা দেখো যদি পৃথিবীটাকে 1 ধরি, g1/g2 ধরি, তার মানে অন্য গ্রহেরটা আমাদের 2, ঠিক আছে। তাহলে কোন গ্রহের ভরটা কি হচ্ছে পৃথিবীর ভরের দ্বিগুণ। তার মানে দেখো এখানে নিচে কি হবে 2m1, পৃথিবীর ভরটা যদি 1 ধরি তাহলে 2m1 হচ্ছে। আর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উপরে যাচ্ছে কি বলতো, উপরে যাচ্ছে আমাদের আলটিমেটলি 2r1 স্কয়ার, এটার উপরে স্কয়ার, আর নিচে কি হচ্ছে বলতো, এখানে জাস্ট হলো r1, ঠিক আছে। আর এখানে আমাদের ভরটা কত, g1 এর ভরটা কত, আলটিমেটলি m1। তো এখানে ভ্যালুগুলো বসায় দাও, তাহলে দেখো r1 স্কয়ার, এখানে r1 স্কয়ার কাটা যাবে, তাহলে উপরে থাকলো কত 4, এখানে থাকলো m1, আর নিচে থাকলো কত বলতো 2m1, তাই না। তাহলে এখানে m1 এমন কাটা, এটা 2 কাটা, তার মানে কয় গুণ থাকলো 2 না। তাহলে দেখো g1 এটা সমান কত হলো 2g2 না, 2g2, তাহলে এখানে কত হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কি হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ, ঠিক আছে। কারণ এই যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি 1/4, বুঝতে পারছো, ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে কি যে এর মানটা কিন্তু কমে যাচ্ছে। আর এই যে পৃথিবীর ভর 2, তাহলে যে 2 গুণ হয়ে গেল, তার মানে কাটাকাটি করে কিন্তু হাফ চলে আসে, g1/g2 দেন নাম তুমি গুণ করে কিন্তু দ্বিগুণ লিখতে পারো, ঠিক আছে। তাহলে পৃথিবীর গ্রহের যে ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, ব্যাসার্ধ বেড়ে গেলে কিন্তু আলটিমেটলি তোমার জি এর মানটা কমে যাবে, ঠিক আছে। পৃথিবীর তুলনায় এটা পৃথিবীটা আলটিমেটলি কত গুণ, দেখো অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত গুণ, তাহলে পৃথিবী পৃষ্ঠের যদি অভিকর্ষ বলে তাহলে এটা কি হবে অর্ধেক, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ বললে অর্ধেক, আর পৃথিবীরটা বললে পৃথিবীরটা হবে ওই গ্রহের দ্বিগুণ, আর পৃথিবীর অন্য গ্রহেরটা পৃথিবীর তুলনায় কি হবে অর্ধেক হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই যে আমরা g2, এই g2 সমান কত হচ্ছে হাফ g1, g1টা কি আমাদের পৃথিবী না, g1টা আমরা পৃথিবী ধরছিলাম, বুঝতে পারছো। তো পরবর্তী প্রশ্ন দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড এত সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত। তো আমরা জানি মুক্তভাবে, মুক্ত সূত্র হচ্ছে h সমানুপাতিক t স্কয়ার, অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, তাই না। তাহলে দেখো 1 স্কয়ার, তাহলে h1:2 h2 h3, এটা সমান কত হয়েছে অনুপাত, দেখো 1 আসাম, তাহলে 1 স্কয়ার তারপর কত 2 স্কয়ার, 2 স্কয়ার কত 3 স্কয়ার, তাহলে এখানে কত হচ্ছে 1:4 কত 9, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 1:4:9 বি নাম্বারে। এবার আসো পর্যাবৃত্ত গতি আমরা এখানে দেখব। তো আমাদের এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে, দেখো সরল সঞ্চালিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ আছে y = sin 10 sin ওমেগা t। তো এখানে y = a sin ওমেগা t প্লাস ডেল। তো এখানে এটা কি আছে বিস্তার, ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, টিটা হচ্ছে সময়, ডেলটা হচ্ছে আদি দশা। তো এখানে বলছে পর্যায়কাল যদি 4 সেকেন্ড হয় তাহলে কৌণিক কম্পাঙ্ক কত, পর্যায়কাল মানে কি টি, তো আমাদের কৌণিক কম্পাঙ্ক যেটা w, এটা সমান আমরা লিখতে পারি কত 2π/t। তো কৌণিক কম্পাঙ্ক এবং পর্যায়কাল মধ্যে সম্পর্ক কত 2π/t। তো টি এর মান তোমাকে দেওয়া আছে 4 সেকেন্ড, তাহলে তুমি টি এর মান বসায় দাও 2π/4, দ্যাট মিন্স দেখো কত আসে π/2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে এই সমীকরণ দেখছো না, এই সমীকরণটা কিন্তু অনেক সময় তোমাকে কম্পেয়ার করতে দিবে, ঠিক আছে। কম্পেয়ার করে দেখো অনেক সময় তোমাকে সর্বোচ্চ বেগ বের করতে পারে, ম্যাক্স এটা সমান কত বলো তো, এটা সমান কিন্তু ওমেগা এ, ঠিক আছে। তো এই যে সম্পর্কগুলো এগুলো কিন্তু প্রশ্ন দিতে পারে, বুঝতে পারছো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে যে এটার সাথে কম্পেয়ার করে, তোমাকে এখানে y ইকুয়াল মনে করো 10 দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করো এখানে সাইন দিলাম, এখানে সাইন দিলাম, তারপর এখানে বললাম যে 5t প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমি কি বলতে পারি ওমেগা সমান 5 না, কম্পেয়ার করে ওমেগা সমান 5 পেলাম, আর আদি দশা সমান কত 30 ডিগ্রি পেলাম। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে আসবে, ঠিক আছে, কম্পেয়ার করা। তো এবার দেখো এখানে সমীকরণটা একটু ভুল আছে, এখানে ডি স্কয়ার হবে, এখানে ডি স্কয়ার ওয়াই হবে, ঠিক আছে। তো এই টাইপের সমীকরণগুলো দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে তোমার হচ্ছে m ইনটু ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই dx স্কয়ার প্লাস হচ্ছে kx যদি ইকুয়াল 0। দেখো যদি ডি স্কয়ারের সাথে যদি সহগ থাকে তাহলে এখানে আমাদের ওমেগা বের করতে হবে, ওমেগা এটা সমান হচ্ছে √k ডিভাইড বাই m, ওই যে x এর সহগ যেটা আছে না ওইটা ডিভাইড বাই এখানে যে সহগটা সেটা ভাগ করলে আমরা কি পাবো ওমেগার ভ্যালু পাবো, কি পাবো ওমেগার ভ্যালু পাবো, ঠিক আছে, ওমেগার ভ্যালু পাবো। আবার যদি শুধুমাত্র এখানে ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই dx মনে করো কোনো সহগ নাই, তাহলে এখানে কি পাবো, এখানে পাবো ওমেগা স্কয়ার x পাবো, ওমেগা স্কয়ার x, বুঝতে পারছো। তো তোমার দেখো এখানে ডি স্কয়ার ওয়াই বাই dx এর সহগ আছে, তার মানে এটা কি দেওয়া আছে, এটা m, আর এটা কি, এটা আছে k। তাহলে আমার বের করতে বলছে মানে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক মানে ওমেগা, তাহলে ওমেগা সমান কি √k/m, তাই না। তাহলে এখানে দেখো m আমরা কম্পেয়ার করছি কার সাথে, দেখো তো এখানে m আর এটা, তাহলে এই সমীকরণে আমরা কি পাচ্ছি, দেখো তো m এর মানটা কত আছে, m এর মান পাচ্ছি 4, আর k এর মানটা কত আছে, k এর মান পাচ্ছি 16। তার মানে আমাদের দেখো w এর মানটা কত হচ্ছে, ওমেগার মানটা কত হচ্ছে, ওমেগা এটা সমান হচ্ছে √16 ডিভাইড বাই 4, তার মানে কত 4 √4, তার মানে কত 2, এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে। তো এখান থেকে তোমাকে এবার টি এর মানটাও বের করতে পারো, টি এটা সমান কত বলো তো, দেখো আমরা ওমেগা সমান কি জানতাম, ওমেগা এটা সমান কত জানতাম 2π/t না, তাহলে টি সমান কত, টি সমান দেখো 2π
ডিভাইড বাই ওমেগা, এটা সমান আবার কিন্তু হয়ে যায় শুধু পাই। তো আমাদের অনেক সময় টি পর্যায়কালও কিন্তু বের করতে বলতে পারে, পর্যায়কাল। তো এখান থেকে সেম সূত্র অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার সহগ থাকে তাহলে কি এই যে এক্স এর সহগকে ভাগ করলে আমরা কি ওমেগা মান পাবো, ওমেগা টু রুট ওভার কে বাই এম, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আর যদি নর্মালি কিছু থাকে না থাকে তাহলে কি হবে, এখানে যদি সহগ না থাকে তাহলে কি এক্স এর সহগটা কি হবে ওমেগা স্কোয়ার। যদি এমন না থাকে মনে করো ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 25x ইকুয়াল 0, তাহলে এখানে কি দেওয়া আছে 25টা কি 25 আছে ওমেগা স্কোয়ার, এটা সমান কত 25, তাহলে ওমেগা সমান কত হবে রুট 25, তার মানে কত 5, ঠিক আছে? তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু ঘুরায় পেঁচায় দিবে। এবার দেখো একটি সরল দোলকের দোলনকাল 20% আমি বৃদ্ধি করবো, কি কত পার্সেন্ট করবো 20% বৃদ্ধি করব। তাহলে আমাদের L1 এটা যদি আমাদের L হয়, বা তুমি এখানে L1 প্রথম ধরবা, এটা L1, ঠিক আছে L1, আর L2 কত হবে, L2 হবে L1 এর 20% বৃদ্ধি করছি, তার মানে L1 প্লাস L1 এর 20% বৃদ্ধি করলাম, তার মানে না, তাহলে L1 ইন্টু 20 ডিভাইড বাই 100, কেন বলতো 20% কে 20 বাই 100 লেখা যায়। তাহলে দেখো L1 প্লাস আলটিমেট এখানে কি পাচ্ছি 0.02 L1, তার মানে আমি এখানে বলতে পারছি 1.02 L1 হচ্ছে, তাই না? তাহলে L2 মানটা এটা পাইলো। তাহলে তোমাকে কার দোলন কাল আমি বৃদ্ধি করলাম, আচ্ছা এটাকে হচ্ছে T2, এটা হচ্ছে T1 আর T2, ঠিক আছে? তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, L দিয়ে করে ফেলছে, এটা তোমার L না, এটা T হবে। L এর মানটা বের করতে হবে, L এর মানটা বের করতে হবে। দেখো এটা T1, T2, ঠিক আছে? T1টা আমরা ধরলাম প্রথম অবস্থায়, ঠিক আছে? তাহলে আমাদের L এর মানটা কত হবে, L এর মানটা কত হবে, L বাই L2 এটা ইকুয়াল টু কত, ঠিক আছে? এরকম একটা মান তোমাকে বের করতে হবে। চলো আমরা দেখি। তো এখানে কত গুণ বাড়াতে হবে, তাই না? তাহলে আমাদের L2 ডিভাইড বাই L1 আমরা জানি কি L প্রপোর্শনাল টু রুট ওভার T, তাই না? এখানে দেখো T প্রপোর্শনাল টু কত রুট ওভার L, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি T1 ডিভাইড বাই T2 এটা সমান কত রুট ওভার L1 ডিভাইড বাই L2। তোমাকে L1 L2 বের করতে হবে যেহেতু, তাহলে আমরা কি করতে পারি মানটা চেঞ্জ করে দিব। L1 ডিভাইড বাই L2 এটা ইকুয়াল টু কত স্কয়ার হবে, তাই না? তাহলে T1 ডিভাইড বাই T2 এটার উপর স্কয়ার। তাহলে দেখো T1 এর মান কত ছিল, T1 আর নিচে আর কত হচ্ছে T1 ডিভাইড বাই 1.02 T1 এটার উপর স্কয়ার। এটা কাটাকাটি করলে 1 ডিভাইড বাই 1.02 এটার উপর স্কয়ার। তো তোমাকে বলছে কার্যকরী দৈর্ঘ্য সরল দোলকের বিধিগতের কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, তার মানে তোমাকে L2 বাই L1 এটার মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে L2 ডিভাইড বাই L1 এটা সমান কত 1.02 এর উপর স্কয়ার। তো এটা তোমার ইয়ে করলে 1.25 এর মতো আসে, ঠিক আছে? এবার এটা আমাদের ভগ্নাংশে কনভার্ট করতে হবে। কি করতে হবে, ভগ্নাংশে দেওয়া তোমার দশমিকে দেওয়া আছে, ভগ্নাংশে কনভার্ট করতে হবে। দেখো 1.25, তাহলে এটা জাস্ট এটা তোমাকে 5/4 আসে না, এটা করলে দেখো 1/25 এরকম একটা মান আসছে, ঠিক আছে? দেখো 5/4 এটা করলে কিন্তু 1/25 এর মান আসছে, তার মানে আমি L2 বাই হচ্ছে L1 এটা সমান কত লেখা যায় 5/4, তাহলে L2 এটা সমান কত হবে 5/4 L1। তাহলে দেখো L2 কে কত গুণ হতে হবে 5/4 গুণ করতে হবে L1 এর, ঠিক আছে? তাহলে আমরা কত গুণ করবো 5/2। তো এইভাবে কিন্তু প্রশ্নটা তোমাকে দিবে যে L1 এর মান L2 এর মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যার ফলে আমাদের T এর মানটা কত হবে, এইভাবে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের কিন্তু দিবে। পরবর্তী দেখো একটি সেকেন্ড দোলকের দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, তাহলে এর দোলকটি মিনিটে 25 বার দোল দেয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? তাহলে একটা সেকেন্ড দোলক, প্রথমে দুইটা দোলক আছে, ঠিক আছে? একটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি পর্যায়কাল কত বলতো 1 সেকেন্ড, যাওয়া আসা এটা আমরা ধরবো হচ্ছে কত বলতো যাওয়া আসা 2 সেকেন্ড, ঠিক আছে? যাইতে একটা আসতে, তাহলে 2 সেকেন্ড কার্যকরী, এখানে টি এর মান 2 সেকেন্ড, কার্যকরী দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে 1 মিটার। এবার যে দোলকটি মিনিটে এতবার দোল দেয় তার দৈর্ঘ্য কত, মানে L2 এর মানটা কত হবে হোয়াট। তাহলে এখানে দেখো T1 প্রথম অবস্থায় T1 এটা কত দেওয়া আছে, এটা হচ্ছে 2 সেকেন্ড সেকেন্ড দোলকের। T2 এটা সমান কত হবে বলতো 25 তোমার হচ্ছে মিনিটে 25 বার দোল দেয়, তাহলে মিনিট মানে কি 60 সেকেন্ডে ডিভাইড বাই 25, তাহলে এটা ভাগ করলে কত থাকে দেখো তো
2.10 তাহলে হচ্ছে 2.4 সেকেন্ড, ঠিক আছে 2.4 সেকেন্ড। এবার তোমার L1 এটা সমান কত দেওয়া আছে 1 মিটার, তাহলে তোমার L2 এটা সমান কত হবে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের T এবং L এর মধ্যে সম্পর্ক কি, T প্রপোর্শনাল টু হচ্ছে L, বের করতে হবে L2। তাহলে দেখো L2 ডিভাইড বাই L1 রুট ওভার L, এটা সমান কি লেখা যায় T2 ডিভাইড বাই T1 এটার উপরে স্কয়ার, ঠিক আছে। তো চলো এবার ভ্যালুগুলো দেখি, তাহলে মানটা কত আসছে, T2 এর মান কত আসছে, T2 এর মান হচ্ছে 2.4 ডিভাইড বাই কত আসছে, নিচে আসছে 2 এটার উপরে স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। দেখো এটা কাটাকাটি করলে কত আসছে, তাহলে দেখো এখানে আমার চলে আসে কত, এটা দিয়ে কাটলে কত থাকে 1.2 এটার উপরে স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার করলে কত থাকে বলতো 1.44, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে L2 এর মানটা কত হচ্ছে, L2 এর মানটা হচ্ছে 1.44 L1, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দিবে, এভাবে প্রশ্নগুলো দিবে, বুঝতে পারছো। তাহলে সম্পর্কগুলো থেকে অবশ্যই মনে রাখবা। তাহলে সূত্র কি ছিল, T প্রপোর্শনাল টু রুট ওভার L, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি T1 ডিভাইড বাই T2 এটা সমান কত রুট ওভার L1 ডিভাইড বাই L2। আবার দেখো T প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার G, তাহলে T1 বাই T2 এটা সমান কি লেখা যায় রুট ওভার G2 ডিভাইড বাই G1। দেখো একটি সেকেন্ড দোলক যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয়, বিস্তার দ্বিগুণ করলাম, তাহলে দোলকটির পর্যায়কাল কত হবে, তাহলে পর্যায়কালের যে সূত্র T ইকুয়াল টু কত 2 পাই রুট ওভার L বাই G, এখানে কোথাও কি বিস্তারের কথা উল্লেখ আছে না, তাহলে বিস্তার যতটুকুই পরিবর্তন করো না করো মানটা কি অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। দেখো পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলককে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত একটা মহাকাশে নেওয়া হলো, এর পর্যায়কাল মহাকাশে নিয়ে গেলে এটা G এর মান হয়ে যায় 0, G এর মান 0 হয়ে গেলে 1 বাই G এর মানে কি ইনফিনিটি না অসীম, এটা অসীম হয়ে যাবে, ঠিক আছে, ঘড়ি কাটা বন্ধ হয়ে যাবে। দেখো সহজসহিত কণা স্পন্দনরত কোনো গতির স্মরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত হবে, এটা বইয়ে অনুশীলনের প্রশ্ন, এটা কত পাই বাই 2, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ অবস্থান এটা, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। দেখো মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, এটা অসীম হয়ে যাবে, ঠিক আছে, পেয়ে যাবে অসীম হয়ে যাবে। এখানে আলটিমেট দেখো অসীম হয় না, তো এখানে দোলকের টি এটা সমান যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে 1 বাই ইনফিনিটি এটা সমান আমরা 0 লিখতে পারি, এটাই ইনফিনিটি, ওই 0 ইনফিনিটি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, ঠিক আছে। দেখো সরল দোলকের গতি সম্পন্ন কণার ত্বরণ কত, তো এখানে ত্বরণের সূত্র হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে সরল দোলকের কিন্তু একটা বৈশিষ্ট্য যে ত্বরণটা কি হবে, ত্বরণটা হচ্ছে স্মরণের বিপরীতমুখী, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাই দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কি হবে, দোলনকালের অনুপাত দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কি হবে বলতো, কার্যকরী দৈর্ঘ্য অনুপাত কি T1 ডিভাইড বাই T2 এটা সমান কত রুট ওভার L1 বাই L2 না, তাহলে কি 1:√2। দেখো পর্যায়কাল দ্বিগুণ করলে, পর্যায়কাল টি এটা যদি দ্বিগুণ করতে চাও তাহলে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে, দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তাহলে এল আমরা জানি কি এল টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাহলে এল যখন বের করবো তখন কি হবে টি স্কোয়ার, তাহলে দ্বিগুণ করলে এল কত গুণ করতে হবে টি স্কোয়ার গুণ করতে হবে, তার মানে টি স্কোয়ার মানে কত দ্বিগুণ, তাহলে দুইয়ের স্কোয়ার কত 4, তাহলে 4 গুণ করতে হবে, ঠিক আছে, এন স্কোয়ার গুণ। দেখো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের কি, অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক টি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার